আমরা নেক্সট ক্লাস শুরু করি। ওকে, আমাদের আজকের এই ক্লাসের যে টপিক সেটা হলো ফ্রি এনার্জি ভার্সেস কম্পোজিশন ডায়াগ্রাম। সো এটা একটা ইম্পর্টেন্ট ডায়াগ্রাম যেটা আলটিমেটলি সরাসরি থার্মোডাইনামিক্সকে ফেজ ডায়াগ্রামের সাথে রিলেট করে। ওকে, সো আমরা এই লেকচার আউটকাম উড বি এক্সপ্লেইন গিভস ফ্রি এনার্জি ভার্সেস কম্পোজিশন ডায়াগ্রাম, যেটাকে কমনলি জিএক্স ডায়াগ্রাম হিসেবে রিপ্রেজেন্ট করে। এন্ড আমরা বাইনারি সিস্টেম নিয়ে বেশি আলাপ করব। And determine GX diagram for some common binary phase diagrams. Common binary phase diagram নিয়ে সেটা থেকে কিভাবে GX diagram ক্যালকুলেট করে অথবা GX diagram থেকে কি করে একটা binary phase diagram কে আনা যায় সেটা আমরা আজকে দেখব। Okay, so free energy composition diagrams are the most useful tools to obtain connection between the phase diagram and their underlying thermodynamic principles. So একটা সিস্টেমের ফিক্সড কম্পোজিশন আমরা কনস্ট্যান্ট প্রেসার এবং টেম্পারেচারে জিএস ডায়াগ্রাম যদি ড্র করি এবং ড্র করলে পরে যে বেসিক প্রিন্সিপালস গুলো আমরা এখানে কনসিডার করি সেটা হলো দ্য স্টেবল ফেজ হ্যাজ দ্য লোয়েস্ট ফ্রি এনার্জি। এটা আমরা ইট ইজ অবভিয়াস ইন থার্মোডাইনামিক অ্যাসপেক্টে যে একটা সিস্টেমের মধ্যে যদি একাধিক ফেজ থাকে, যেমন পানির কথা চিন্তা করি, তো পানির মধ্যে আমরা জানি পানির তিনটা ফর্ম আছে। একটা হলো সলিড, যেটাকে আইস বলি আমরা, লিকুইড যেটা ওয়াটার, এবং গ্যাসকে যেটা আমরা স্টিম বলি। সো H2O নরমালি আমরা যেটাকে পানি বলি, সেই H2O-টা তিনটা ফেজে থাকতে পারে। কারণ একটা ডেফিনেট টেম্পারেচার এবং প্রেসারে কোন ফেজটা থাকবে, মানে কোন ফেজটা মোর স্টেবল আমরা যেটাকে দেখতে পাবো, সেইটা বোঝার জন্য আমরা থার্মোডাইনামিক পার্সপেক্টিভে যেটা বলি যে এই তিনটা ফেজের মধ্যে যে ফেজটা ফ্রি এনার্জি সবচেয়ে কম থাকবে অ্যাট দ্যাট কন্ডিশন, সেই ফেজটা উড বি মোর স্টেবল। আমরা এবং সেটাকেই আমরা দেখতে পাবো। ফর এক্সাম্পল, আমরা যদি রুম টেম্পারেচারে এই H2O ফেজ দেখতে চাই, রুম টেম্পারেচার এবং 1 অ্যাটমসফিয়ার প্রেসার, রুম টেম্পারেচার বলতে মনে করো 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এই 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে 1 অ্যাটমসফিয়ার প্রেসারের মধ্যে H2O যে তিনটা ফেজ আছে, তিনটা ফেজের মধ্যে পানির ফেজটা লিকুইড H2O ফ্রি এনার্জি সবচেয়ে কম, যার কারণে সে মোর স্টেবল দেন দ্য আদার টু ফেজেস। সো দ্য স্টেবল ফেজ যেটা এট এ গিভেন টেম্পারেচার এন্ড প্রেসার will have the lowest free energy, and free energy is the same for coexisting phase. তার মানে এবং একটা টেম্পারেচার প্রেসারে যদি দুইটা ফেজ থাকে একসাথে বা তিনটা ফেজ যদি একসাথে থাকে, তাহলে পরে all these three phases or two phases must have the same free energy. অথবা উল্টা করে যদি বলি যে দুইটা ফেজের যদি সেম ফ্রি এনার্জি পাওয়া যায় at a given temperature pressure, ওই দুইটা ফেজই স্টেবল ফেজ হবে and তারা কোএক্সিস্ট করবে। So these two are the basic principles in deriving free energy versus composition diagram. তো সাধারণত free energy composition diagramটা দুই ভাবে ড্র করে। একটা হলো free energy of solution versus composition, তার মানে জি যেটা আমরা ধরবো সেই জিটা কার জি ধরবো, একটা হতে পারে যে সলিউশনের জি, অথবা আরেকটা হতে পারে free energy of mixing GM। আমরা সলিউশনের free energy ক্যালকুলেট করার সময় বলছিলাম G2 ছিল free energy of solution, আর GM হলো ডিউরিং মিক্সিং যে এনার্জিটা লাগে বা দিতে হয় সেটা হলো GM। সো GM ভার্সেস কম্পোজিশন আমরা ধরতে পারি, অথবা G2 ভার্সেস কম্পোজিশন আমরা ধরতে পারি, দুইটা যে কোনো একটা, যদিও মোর কমনলি ইউজ করা হলো GM ভার্সেস X2 মানে যেহেতু বাইনারি কথা বলেছি, সাধারণত অ্যালয়টার পার্সেন্টেজটা ধরা হয় হুইচ ইজ ইকুয়াল টু X2, X1 হলো সলভেন্ট। ওকে, সো এই ফর্মুলাগুলো আমরা অলরেডি দেখেছি। আইডিয়াল সলিউশনের ফ্রি এনার্জি ক্যালকুলেট করার সময় আমরা বলেছি ফ্রি এনার্জি অফ সলিউশন, যেটা অ্যাকচুয়ালি G2 ছিল আমাদের ওখানে বলেছিলাম, সেটা ছিল ডেল্টা G1, তার মানে এ এবং বি একসাথে যা জড়ো করার জন্য, একসাথে আনার জন্য যে এনার্জিটা লাগে, এবং তারপরে ফ্রি এনার্জি অফ চেঞ্জ যেটা মিক্সিং এর সময় যে চেঞ্জটা হলো সেটা, এবং ডেল্টা Gm আমরা বলেছিলাম সেটা হলো ফ্রি এনার্জি অফ মিক্সিং ইজ ইকুয়াল টু RT x1 ln x1 x2 ln x2 ফর আইডিয়াল সলিউশন, সেটা আমরা বলেছিলাম। এন্ড G1 যেটা ছিল সেটা হলো মোলার ফ্রি এনার্জি অফ আনমিক্সড সলিউশন, জাস্ট একসাথে আনার জন্য, এবং সেটা ছিল x1 G01 x2 G02, এবং যেটাকে আমরা জাস্ট x2 রেসপেক্টে যদি লিখি তাহলে x2 মানে x1 হলো 1 - x2, সুতরাং এখানে আমরা করে দিয়েছি এই
মডিফাই হয়ে যায়। সো আমরা যদি এখন এই G1টা যদি এখানে বসাই, তাহলে আমরা যেটা পাই সেটা হলো ফ্রি এনার্জি অফ সলিউশন ইজ ইকুয়াল টু দিস ওয়ান প্লাস এটা। এইভাবে লেখার একটু কারণ আছে, কারণ আমরা যখন গ্রাফে তৈরি করবো তখন এইভাবে লেখা যেতে পারে। ওকে, সো দিস ইজ ওয়ান, সেটা হলো ফ্রি এনার্জি অফ মিক্সিং ফর আইডিয়াল সলিউশন, ঠিক আছে। সো এটা যখন ড্র করা হয় তখন গ্রাফটা দেখতে হয় এরকম, ঠিক আছে। আমরা বলছিলাম মনে আছে, এবং এখান থেকে দেখো ডেল্টা জি এম সমান সমান ডেল্টা এইচ এম মাইনাস টি ডেল্টা এস এম। এইচ এম হলো এনথালপি চেঞ্জ অফ মিক্সিং। যদি আইডিয়াল সলিউশন হয়, আইডিয়াল সলিউশনে কোনো বন্ড ফর্ম করে না, আমরা বলেছিলাম, যার জন্য এনথালপি অফ মিক্সিং ইজ ইকুয়াল টু 0। সো এনথালপি চেঞ্জ অফ মিক্সিং হলো 0, এবং এই পাশটা যেটা আছে টি ডেল্টা এস এম হলো এইটুকু। সো এটা যদি আমাদের ডেল্টা জি এম হয়, এটা যদি ডেল্টা জি এম হয়, তাহলে পরে এই পার্টটা হলো ডেল্টা এস এম এবং টেম্পারেচার গুণফল। সো দিস ইজ আ মাইনাস সাইন, সেই জন্য এটা নিচের দিকে যায়, ঠিক আছে। এবং এই টেম্পারেচার যত বাড়বে এটা তত নিচের দিকে যাবে। দ্যাটস হোয়াই দিস ইজ ফর হাই টেম্পারেচার, দিস ইজ ফর লো টেম্পারেচার। তো এই যে ডেল্টা জি এম ভার্সেস কম্পোজিশনের যে প্লটটা, গ্রাফটা আমরা তৈরি করলাম, এই গ্রাফটা সিমেট্রিক্যাল অ্যাট x2 = 0.5, এইখানে এই বরাবর সিমেট্রিক্যাল, এটা দেখি বোঝা যাচ্ছে। 0.5 এর মধ্যে যদি ধরি, তবে এটা যদি 0.5 হয়, এটা যদি 0.5 হয়, এটাও 0.5, এটাও 0.5, সেই ভ্যালুগুলো যদি ক্যালকুলেট করি আমরা আলটিমেটলি পাই হলো মাইনাস RT ln 2 পাই, ঠিক আছে। ln 2 হয়, তার মানে এখানে হলো সবচেয়ে ভ্যালু ম্যাক্সিমাম, এবং এই ম্যাগনিটিউডটা যেহেতু RT আছে তো ভ্যালু ইনক্রিজ করে। সো এক নম্বর হলো এটা সিমেট্রিক্যাল এট দ্য সেন্টার, এবং এই ভ্যালুটা ডিক্রিজ করতে থাকে আর এর সাথে, টেম্পারেচারের সাথে। দিস ইজ দ্য ডেল্টা জিএম ভার্সেস এক্স বা কম্পোজিশন প্লট। এখন যদি আমরা এম না ধরে সলিউশনটার কথা চিন্তা করি, যেটা আমরা ধরেছিলাম এই ফর্মে একটু আগে লিখলাম, তার মানে এখানে ডেল্টা জিএম আছে, এট দ্য সেম টাইম এই পার্টটাও আছে, ঠিক আছে। সো তাইলে পরে এখানে খেয়াল করো, ডেল্টা জি ওয়ান যদি লেটস সে দিস ওয়ান হয়, এটা যদি ডেল্টা জি টু হয়, তাহলে এই লাইনটা হলো এই পার্টটা, এবং এই পার্টের সাথে ডেল্টা জিএম যোগ করার ফলে আমরা আলটিমেটলি পাই এটা। সো গ্রাফটা দেখতে একটু ডিফারেন্ট। এখানে দেখুন ছিল জাস্ট এখান থেকে শুরু করেছিলাম হরাইজন্টাল পয়েন্ট, দুটো পয়েন্ট থেকে, এটা সিমেট্রিক্যাল এট দ্য সেন্টার। এই গ্রাফগুলো সেরকম হয় না, এই গ্রাফটা একটা আপস পয়েন্ট আছে, একটা লো পয়েন্ট আছে, ডিপেন্ডিং অন দ্য ডেল্টা জি ভ্যালু। এটা যদি এখানে থাকে, এটা যদি উপরে থাকে, গ্রাফটা দেখতে তখন উল্টা হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু গ্রাফটা দেখতে এইরকম। সো এই ভ্যালুটা হলো ডেল্টা জি এম, আর এই পয়েন্টটা হলো এই দুটোর যোগফল, ঠিক আছে। তো দুই ধরনের গ্রাফ দেখতে দুই রকম হয়ে থাকে। আমরা বলেছি যে আমরা এটাও ধরতে পারি, এটাও ধরতে পারি। So each existing phase in a system has its own GX curve. তার মানে এই যে গ্রাফ এনার্জি, ফ্রি এনার্জি গ্রাফ, সেটা প্রতিটা ফেজের জন্যই তোমাকে আঁকতে হবে। প্রতিটা ফেজেরই একটা নিজস্ব GX কার্ভ থাকবে। And the computation for domain of stability আমরা বলতেছি, সেটা আমরা এই গ্রাফ দেখেই বলতে পারি। দুইটা ফেজের গ্রাফ যদি থাকে একটা পার্টিকুলার কম্পোজিশনে, একটা পার্টিকুলার টেম্পারেচারে, যে গ্রাফটা নিচে থাকবে সেই গ্রাফটা মোস্ট স্টেবল। যে গ্রাফটা নিচে থাকবে তার মানে কি, যে গ্রাফটা নিচে থাকবে তার ফ্রি এনার্জি কম থাকবে। মনে করো আমি যদি এটাই ধরি, তো এখানে একটা গ্রাফ আছে, এইখানে একটা গ্রাফ আছে, তো এইখানে গ্রাফ থাকা মানে তার ফ্রি এনার্জি কম। সুতরাং এইখানে যে যার গ্রাফ আছে, এটা যদি মনে করো আলফা থাকে, নিচে যদি আরেকটা ড্র করি, বিটা, আমি কলমটা দিই আগে। So this is the pain. So মনে করো এখানে আরেকটা গ্রাফ আমরা পেলাম, সেই গ্রাফটা দেখতে এরকম। এটা যদি আলফা হয়, এটা যদি বিটা হয়, তার মানে বিটার ফ্রি এনার্জি বেশি নেগেটিভ আলফার ফ্রি এনার্জি চেয়ে। সুতরাং বিটা উড বি মোর স্টেবল কম্পেয়ার টু আলফা। তো তাহলে আমরা যেটা বলতেছি, নাম্বার ওয়ান, প্রতিটা ফেজের জন্য একটা জিএফ কার্ভ আছে, এবং জিএফ কার্ভের পজিশন দেখে আমরা একটা গ্ল্যান্স বলে দিতে পারি কোন ফেজটা মোর স্টেবল। যে গ্রাফটা যত নিচে থাকবে সেই ফেজটা মোর স্টেবল। কিন্তু word of warning, for such a comparison of free energy of mixing to be valid, it is absolutely essential that the energies of each component in all phases be referred to a same standard state. অ্যাক্টিভিটির কথা বলেছি, অ্যাক্টিভিটির জন্য বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড স্টেটের কথা আমরা বলেছি। সুতরাং
রেফারেন্স স্টেট যেটা আমরা কম্পেয়ার করতেছি, একটা গ্রাফের মধ্যে দুইটা গ্রাফ যদি আঁকি, সেই দুইটা গ্রাফের রেফারেন্স পয়েন্ট বা রেফারেন্স স্টেট বা স্ট্যান্ডার্ড স্টেট মাস্ট বি দ্য সেম, আদারওয়াইজ অ্যাক্টিভিটি দুইটার সেম হবে না, ঠিক আছে? একটা তুমি মাইক্রন তুমি বললা 5, ঠিক আছে, একটা ডাইমেনশন বললা 5, আরেকটা ডাইমেনশন বললা 10, ওকে, আমরা মনে করতে পারি দুইটাই সেন্টিমিটার, দুইটাই ইঞ্চি। কিন্তু তুমি যদি মাথায় মনে থাকে যে যেটা 5 বলছো সেটা হলো মাইক্রোমিটারে লিখছো, 10 যেটা লিখছো সেটা ইঞ্চিতে লিখছো, তাহলে ডেফিনেটলি দুইটা মিলবে না, ঠিক আছে? তো সেই সেন্সে তোমাকে এই একটা গ্রাফের মধ্যে কম্পারিজন যখন করবা, একটা গ্রাফের একটা প্লটের মধ্যে দুইটা গ্রাফ যখন আঁকবা, অবশ্যই অবশ্যই তাদের রেফারেন্স স্টেট সেম থাকতে হবে। যদি আমরা এই রেফারেন্স স্টেট নিয়ে কোনো কথাবার্তা বলবো না, বাট যদি কেউ মাস্টার্স করো তাহলে অবশ্যই অবশ্যই এই স্টেট গুলো কিভাবে চেঞ্জ করতে হয়, কিভাবে রেফারেন্স স্টেট চেঞ্জ করতে হয়, সেগুলো নিয়ে আমরা ডিটেইল পড়াশোনা করি। ওকে, আইডিয়াল সলিউশনের জন্য আমরা গ্রাফগুলো কেমন হয় সেটা দেখলাম। দুইটা গ্রাফ দেখতে দুই রকম, কিন্তু রিয়েল সলিউশন যেটা হয়, যেগুলো নন আইডিয়াল সলিউশন, সেই সমস্ত ক্ষেত্রে আমরা জানি মোল ফ্র্যাকশন না হয়ে এখানে অ্যাক্টিভিটি হয়ে থাকে, এবং অ্যাক্টিভিটি হওয়ার কারণে ফ্রি এনার্জি মিক্সিং যেটা বলেছিলাম, সেখানে আইডিয়াল সলিউশনের যে ফ্রি এনার্জি মিক্সিং তার সাথে আরেকটা পার্ট যোগ হয়, সেটাকে বলছিলাম এক্সেস ফ্রি এনার্জি। এক্সেস ফ্রি এনার্জি থেকে এর ভ্যালু কত, এটা আমরা জানি A ইকুয়াল টু গামা ইনটু এক্স, সেটা আমরা জানি ফর্মুলার মধ্যে। সো এটার মধ্যে অতিরিক্ত একটা টার্ম আসে, সো এক্স এর টার্ম যেটা সেটা হলো এই পার্টটা, গামা দিয়ে যে টার্ম সেটা হলো এই পার্টটা, সেটা আমরা আগে দেখেছি। সো এই কারণে, এবং গামা আমরা জানি গামা ক্যান বি পজিটিভ অর নেগেটিভ ডিপেন্ড অন দা deviation from the ideal behavior. It could be positive deviate, it could be negative deviate. নেগেটিভ ডিভিয়েট হলে গামার ভ্যালু একের চেয়ে কম হয়, পজিটিভ ডিভিয়েট একের চেয়ে বেশি হয়। সো এই ধরনের সিনারিও যদি হয়, তাহলে আইডিয়াল সলিউশনের যে গ্রাফটা আছে তার সাথে এই লাইন, এই ভ্যালুটা আইদার যোগ হবে আর বিয়োগ হবে টু ফর্ম দিস সলিউশন। সো আমাদের এইটা যদি আইডিয়াল সলিউশনের গ্রাফ হয়, একটু আগে আমরা দেখলাম যে মিক্সিং কথা বলতেছি, দেখতে এরকম হয়, জিরোর মধ্যে থাকে, সেন্টারে এটা সিমেট্রিক্যাল থাকে। এখন যদি নেগেটিভলি ডেভিয়েটেড হয়, এটা এই ভ্যালু নেগেটিভ হবে, নেগেটিভ হলে জি ভ্যালু কমে যাবে, সুতরাং গ্রাফটা আরো নিচের দিকে নেমে যাবে। আর যদি এটা পজিটিভ হয় তাহলে উপর দিকে যাবে, এই ভ্যালুটা তখন উপর দিকে চলে যায়। সো তখন গ্রাফটা দেখতে ডিপেন্ডিং অন আর গামা ভ্যালু, অবভিয়াসলি গামা যদি যত বড় হবে তত এটা উপর দিকে উঠে যাবে, যত কম হবে তত এটা জিরোর কাছাকাছি হবে, ঠিক আছে? তো কিন্তু ওভারঅল আমরা যেটা বলতেছি যে এটার মধ্যে দুইটা পার্ট থাকবে, একটা পার্ট হলো আইডিয়াল সলিউশনের যেটা পার্ট নরমালি আমরা যেটা দেখেছি সেটা, এবং তার সাথে এই পার্টটা যোগ হবে অথবা বিয়োগ হবে ডিপেন্ডিং অন দা গামার সাইনের উপর। ওকে, সো এটা হলো আমাদের নন আইডিয়াল সলিউশনের জন্য গ্রাফটা কিরকম ভাবে চেঞ্জ হয়। ওকে, এখন গ্রাফটা কিভাবে আঁকে ফর সলিউশন? মনে করি একটা সলিউশন, আমরা একটা নন আইডিয়াল বাইনারি সলিউশন ফর্ম করছি, এবং নন আইডিয়াল বাইনারি সলিউশন হলে পরে এই দুটো পয়েন্ট দুই জায়গায় চলে যায়, তখন এটা স্ট্রেট লাইন হয় না, ঠিক আছে? সো দুই জায়গায় চলে গেলে পরে সো এ আর বি দিয়ে তৈরি হচ্ছে। মনে করি এ যেটা ছিল, এটার ফ্রি এনার্জি এই পয়েন্টে, এবং এর স্ট্রাকচার ধরেছি আলফা ফেজ, এবং আলফা ইট ওয়াজ এফসিসি। আর বি যেটা ছিল, বিটার ফ্রি এনার্জি এই পয়েন্টে, এবং এটা স্ট্রাকচার ছিল বিটা, ফেজটা ছিল বিটা, এবং এটা হলো বিসিসি। এখন যখন আমরা এটা দিয়ে সলিউশন ফর্ম করব, এফসিসি এবং বিসিসি মিলে একটা সলিউশন ফর্ম হবে না। ইনিশিয়ালি যেটা হবে, দুইটা যে কোনো একটাকে ট্রান্সফার করতে হবে, এই গ্রাফটা তৈরি করতে গেলে পরে সেম স্ট্রাকচারে চেঞ্জ করতে হবে। সো আমরা মনে করি যে এর যে আলফা ফেজ যেটা আছে সেটার যে ফ্রি এনার্জি যে জায়গা আছে সেটা ঠিকই আছে, আমরা বিটাকে চেঞ্জ করব। বিটা ছিল বিটা ফেজ, যেটা ছিল বিসিসি, এবং এই বিটা ফেজটাকে আমরা বিসিসি জায়গায় এটাকে এফসিসি করে ফেলবো, ঠিক আছে? এখন তার মানে কি, এটা স্টেবল ফেজ এট দিস কন্ডিশনে, এট দিস টেম্পারেচার ইজ বিসিসি, আমরা এটাকে এফসিসি করে ফেলতেছি। তার মানে এট দ্যাট গিভেন কন্ডিশন ইট ওয়াজ অ্যান আনস্টেবল ফেজ। যখনই একটা আনস্টেবল ফেজ হয় তার ফ্রি এনার্জি সবসময় বেড়ে যায়, কারণ আমরা জানি স্টেবল ফেজ হ্যাজ দ্য মোস্ট লোয়েস্ট ফ্রি এনার্জি। সো আমরা যখন বিটাকে বিসিসি থেকে এফসিসি করলাম, তার এনার্জি বেড়ে যাবে, তার এনার্জি বেড়ে যাবে। মনে করো আমরা সি পয়েন্ট অ্যাচিভ করলাম, যেটা হলো বিটা ফেজ ঠিকই আছে, কিন্তু এটা হলো এফসিসি। এফসিসি, সো আমরা বি যে ম্যাটেরিয়ালটা ছিল তার ফেজটা বিটা ছিল, সেই বিটা স্টেবল ফেজ বিসিসি থেকে আনস্টেবল ফেজ এফসিসি নিয়ে গেলাম। এখন দুইটা এলিমেন্টই সেম স্ট্রাকচারে আছে, এফসিসি এফসিসি। তখন এদের নিয়ে আমরা একটা সলিউশন ফর্ম করলাম, এবং সলিউশন ফ্রি এনার্জি অ্যাকর্ডিংলি অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন ভ্যারি করবে, এবং এটা তখন একটা আলফা, যেহেতু
structure FCC, so it is a alpha হবে. So alpha phase solution তার this is the variation of variation in free energy. আমরা যদি উল্টা করতাম, লেটস সে আমরা এই বিটা ফেজটাই রেখে দিতাম, তার মানে বিসিসি রাখতাম, তার মানে এটাকে তখন এফসিসি কে বিসিসি করতে হবে, এগেইন এটা ভ্যালু এনার্জি বেড়ে যাবে, মনে করো এটা এখানে চলে গেল, তখন আমরা এই দুইটা নিয়ে একটা সলিউশন যখন বাড়াবো তখন তার নিচে নামে দিই, এটা তখন এরকম হয়ে যাবে। ঠিক আছে, সো যখন আমরা সলিউশনে ফ্রি এনার্জি ক্যালকুলেট তৈরি করি, থিওরিটিক্যালি আমরা দুইটাকে সেম স্ট্রাকচারে নিয়ে যেতে হবে, এবং সেম স্ট্রাকচার নিয়ে যাওয়ার জন্য যে কোনো একটাকে আমরা আনস্টেবল স্ট্রাকচারে নিয়ে যাব, আর অন্য একটা এলিমেন্টের যে স্ট্রাকচার আছে, এবং আনস্টেবল স্ট্রাকচারে নিয়ে যাওয়ার কারণে তার এনার্জি বেড়ে যাবে, উপরে চলে যাবে, এবং তা দুইটাকে মিলে তখন আমরা একটা ফ্রি এনার্জি কাপ তৈরি করব। সিমিলার কন্ডিশনে এই যে আমরা এখানে দেখেছি, এখন এই সেম সিনারিওটা একটা ডায়াগ্রামের মধ্যে দেখিয়েছি, যে আমরা বিটাকে বি কে চেঞ্জ করে এখানে নিয়েছিলাম, তার একটা সলিউশন বানিয়েছিলাম যেটা এনার্জি ছিল জি আলফা, সো আলফা ফেজের এনার্জি, আর যদি আমরা বিটাকে ঠিক রেখে এটাকে চেঞ্জ করি তাহলে তার ফ্রি এনার্জি গ্রাফ এটা হবে, তখন এটা হবে বিটা ফেজ এবং তার এনার্জি হবে জি অফ বিটা। ঠিক আছে, তো আমরা সেম স্ট্রাকচারের মধ্যে দুইটা ফেজের ফ্রি এনার্জিকে আমরা সেম প্লটের মধ্যে কম্পারিজন করার জন্য আমরা ড্র করলাম। এখন সলিউশনের ফ্রি এনার্জি এবং আনমিক্স সলিউশন, এখানে যে এই লাইনটা দেখো, হোয়াট ইজ দিস লাইন? এটা কোন লাইন? এটা লাইন হলো যে আমরা এ এবং বি অ্যাটম গুলোকে জাস্ট একসাথে আনিছি, একটু আগে আমরা দিয়েছিলাম দিস লাইন, এই লাইনটা যেটা ছিল এটা which is 1 equal to G1 যেটা ছিল, ডেল্টা G1, ডেল্টা G1 মানে হলো জাস্ট আনমিক্স করা অবস্থায় যেটা ছিল। সো আনমিক্সড অবস্থায় ফ্রি এনার্জি কিরকম হয় এবং সলিউশন ফর্ম করলে ফ্রি এনার্জি কিরকম হয়, এই দুইটার মধ্যে কম্পারিজন করতে চাচ্ছি। কেন কম্পারিজন করব? আমরা কম্পারিজন করতে যাচ্ছি যে যখন আমরা সলিউশন বানানোর জন্য চেষ্টা করতেছি, এ এবং বি যখন আমরা মিক্স করতেছি, এখন এটা কি সলিউশন হবে নাকি হবে না, অর্থাৎ এটা কি আনমিক্সড অবস্থায় থেকে যাবে নাকি মিক্সড অবস্থায় তারা একটা সলিউশন ফর্ম করবে। ঠিক আছে, এবং এটা ডিপেন্ড করে ডেফিনেটলি এনার্জির উপরে, ওই কন্ডিশনে কোন ফেজটা স্টেবল, সলিউশনে ফ্রি এনার্জি স্টেবল নাকি আনমিক্স থাকলে পরে ফ্রি এনার্জি কম থাকে। যদি আনমিক্স অবস্থায় ফ্রি এনার্জি কম থাকে তাহলে তারা কখনোই সলিউশন ফর্ম করবে না। যদি দেখি যে মিক্সিং হইলে তাদের এনার্জি কমে যায়, তাহলে ডেফিনেটলি তারা মিক্স হবে টু ফর্ম সলিউশন। তো এখন এই কম্পারিজনটা আমরা দেখতে চাচ্ছি। ঠিক আছে, এখন গ্রাফের মধ্যে জিএক্স কার্ভ কনভেক্স ডাউনওয়ার্ডস, সো আমরা সলিউশন যেটা ফর্ম করছে সেই সলিউশনের গ্রাফটা দেখতে এরকম, কোন কোন গ্রাফ আমরা এরকমও দেখেছি, একটু আগে আমরা দেখলাম গামা ভ্যালুর উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, সো এটা কনভেক্স ডাউনওয়ার্ডস মানে এই ধরনের সিনারিও যদি হয়, তাহলে আমরা মনে করি লেটস সে এই একটা কম্পোজিশন নিলাম, এই একটা কম্পোজিশন নিলাম, সো দুইটা সলিউশন নিয়েছি, দুইটা solution having composition B and solution having composition A। ঠিক আছে, এবং তার এর কম্পোজিশনে ফ্রি এনার্জি এই লাইনে আছে, বি কম্পোজিশন ফ্রি এনার্জি এই লাইনে আছে। ঠিক আছে, জি ডেল্টা জি। এখন এই দুইটা সলিউশন বানানোর পরে দুইটা সলিউশন এখন এক পাত্রে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এখন তা মিক্স করতে যাচ্ছি। এখন এই দুইটা সলিউশন মিলে কি একটা সলিউশন হবে নাকি এই দুইটা সলিউশন আলাদা থেকে যাবে? ঠিক আছে, সেটা একটা কথা। দুইটা সলিউশন যদি আলাদা আলাদা থেকে যায় তাহলে তাদের এনার্জি এই লাইন অনুযায়ী ভ্যারি করবে। এখানে হলো 0% বি আর এখানে হলো 0% এ, তার মানে আমরা যে পার্সেন্টেজ নেই কেন, যদি এই পার্সেন্ট নেই, মনে করো লেটস সে এটা কত পার্সেন্ট হতে পারে, মনে করো এটা হলো 60%, এটা 40%, তার মানে এই এ নিয়েছি 60%, যেহেতু উল্টা হয়, এ নিয়েছি 60%, বি নিয়েছি 40%, এই দুটো নিয়ে একসাথে মিক্স করেছি, তাদের ওভারঅল কম্পোজিশন এই লাইন বরাবর হয়েছে। সো দিস ইজ দ্য পয়েন্ট সি, তার মানে ফ্রি এনার্জি অফ আনমিক্স কন্ডিশন, তার মানে এই এ এবং বি এর এই দুইটা ফেজ যখন একসাথে আমরা রাখলাম, তারা যদি আনমিক্সড অবস্থায় থেকে যায় তাহলে তাদের টোটাল ফ্রি এনার্জি চেঞ্জ হবে পয়েন্ট সি। কিন্তু তারা যদি সলিউশন ফর্ম করে, তারা যদি মিক্স হয়ে সলিউশন ফর্ম করে, তাদের এনার্জি এই লাইন বরাবর ভ্যারি করে, তার মানে এই কম্পোজিশনের বেলায় তাদের ফ্রি এনার্জি হবে at পয়েন্ট ডি। সো দুইটা সিনারিও, একটা হলো তারা আনমিক্সড অবস্থায় থেকে যাবে, তখন তার ফ্রি এনার্জি হবে সি, এবং তারা মিক্স হয়ে একটা সলিউশন ফর্ম করবে এবং তার ফ্রি এনার্জি হবে ডি। তাহলে দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে কোনটা মোর স্টেবল? ডেফিনেটলি পয়েন্ট ডি মোর স্টেবল, বিকজ তার এনার্জি সবচেয়ে কম। সুতরাং গ্রাফের মধ্যে যদি বা দুইটা সলিউশন যখন মিক্স করি, মিক্সিং এর এনার্জি লাইন, এনার্জি ডায়াগ্রাম যদি দেখতে এরকম হয়, কনভেক্স ডাউনওয়ার্ডস হয়,
নিচের দিকে বাঁকানো হয়, তার মানে হলো ওইখানে দুইটা কম্পোনেন্ট একসাথে যদি মিক্স করি তারা মিক্সড অবস্থায় থাকবে। মিক্সড অবস্থায় থাকবে তারা সলিউশন ফর্ম করবে, তারা আনমিক্সড অবস্থায় থাকবে না। কারণ আনমিক্সড অবস্থায় থাকলে তাদের ফ্রি এনার্জি বেশি থাকবে, মিক্সড অবস্থায় থাকলে ফ্রি এনার্জি কমে যাবে। অন দ্য আদার হ্যান্ড যদি গ্রাফটা উল্টা হয়, মনে করো গ্রাফটা দেখতে এরকম উল্টা হয়, তখন কি অবস্থা হবে? লেটস সে আমরা এই কম্পোজিশনের দুইটা সলিউশন নিলাম, ঠিক আছে? এই কম্পোজিশনের দুইটা সলিউশন, এটা মনে করো দিস ইজ জাস্ট ফর দ্য আর্গুমেন্ট, দিস ইজ আলফা সলিউশন, দিস ইজ বিটা সলিউশন, ঠিক আছে? এই আলফা সলিউশনের কম্পোজিশন এখানে আছে, যেখানে x বিহেভিয়ার 3%, এবং তাহলে তার ফ্রি এনার্জি ডিটারমিন বাই পয়েন্ট পি, সেটা হলো এই লেভেলে আছে। আর বিটা সলিউশন যেটা আছে তার কম্পোজিশন হলো এই পয়েন্টে, এবং তার ফ্রি এনার্জি ডিটারমিন বাই পয়েন্ট কিউ, যেটা হলো এই ডেল্টা জি। ঠিক আছে, এখন এই দুটাকে মিক্স করতেছি মনে করো এই রেশিওতে। সো এই রেশিও আর এই রেশিও, সো এই দুটার মধ্যে ভ্যালু গুলো এগেইন মনে করো দিস ইজ 60%, দিস ইজ 40%। সো আলফা দেওয়া হয়েছে 60% আলফা 60%, এবং বিটা দেওয়া হয়েছে মানে মনে করো 60 কেজি আলফা দেওয়া হয়েছে, 40 কেজি বিটা দেওয়া হয়েছে। এখন এই দুটো যদি মিক্স করি তাহলে তার ওভারঅল কম্পোজিশন আছে এই লাইন বরাবর, ঠিক আছে? এখন সিনারিও হলো যদি তারা আনমিক্সড অবস্থায় থেকে যায় তাহলে তার ফ্রি এনার্জি এই পয়েন্টে পড়ে অ্যাকর্ডিং টু দিস লাইন। আর যদি তারা মিক্সড হয়ে একটা সলিউশন ফর্ম করে তাহলে সলিউশন ফ্রি এনার্জি অ্যাকর্ডিং টু দিস লাইন, সো এটা হবে সলিউশনের ফ্রি এনার্জি। তার মানে যদি সলিউশনে থাকে তার ফ্রি এনার্জি এটা হবে, আনমিক্সড অবস্থায় যদি থাকে তার ফ্রি এনার্জি এটা হবে। তার মানে হলো এখন দুইটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি তাহলে দেখা যাচ্ছে যে যদি তারা আনমিক্সড অবস্থায় থাকে তাহলে তার ফ্রি এনার্জি অনেক কম এট পয়েন্ট ওয়াই, কিন্তু যারা একটা সলিউশন ফর্ম করে তাহলে তার ফ্রি এনার্জি অনেক বেশি, যেটা এক্স দিয়ে রিডিউস করছি। সুতরাং অবভিয়াসলি এই দুটো সলিউশন যদি আমি মিক্স করি তাহলে পরে তাদের ফ্রি এনার্জি আনমিক্সড অবস্থায় থাকলেই কমে যাবে, যার কারণে তারা কখনো মিক্সড হবে না, তারা অ্যাজ ইট ইজ থেকে যাবে, তারা একটা সলিউশন কখনো ফর্ম করবে না, ঠিক আছে? সো গ্রাফটা যদি ফ্রি এনার্জি ডায়াগ্রাম যদি দেখতে এরকম হয় which is convex upward যদি হয় তাহলে পরে সাধারণত তারা আনমিক্সড অবস্থায় থেকে যাবে। এখন এই আনমিক্সড অবস্থায় থাকলে পরে আমরা এই লাইনটা যদি এখানে না দিয়ে এখানে দেই, মানে আমরা যেটা বলতে চাচ্ছি তাহলে আনমিক্সড অবস্থায় ইকুইলিব্রিয়াম পজিশন কোনটা? ইকুইলিব্রিয়াম পজিশন মানে ইকুইলিব্রিয়াম কম্পোজিশন কোনটা? দুইটা অ্যালয়, কোন দুইটা অ্যালয় আর কোন দুইটা সলিউশন আনমিক্সড অবস্থায় থাকে? এই যদি মনে করি এটা হয় তাহলে তার কম্পোজিশন হয় হলো বিটা কম্পোজিশন হয় এখানে, আলফা কম্পোজিশন হয় এখানে। আমরা আরো নিচে নামতে পারি, ফ্রি এনার্জি আরো কমাতে পারি। যদি আমরা এখানে মনে করো এখানে যদি আনি তাহলে তার ফ্রি এনার্জি আলফা ফ্রি এনার্জি হয় এখানে, বিটা ফ্রি এনার্জি হয় এখানে। আর নিচে নামতে পারি না, কারণ নিচে নামলে পরে এটা আমরা গ্রাফ থেকে আউট হয়ে গেলাম। তার মানে দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ঠিক আছে? এর নিচে আমি আর কখনো যেতে পারবো না। এবং এই যে লাইন যেটা ড্র করলাম সেই লাইনটা হলো tangent to this point and tangent to that point, এবং যেটা ইন্ডিকেট করে the lowest level. So this is the equilibrium composition of alpha phase, this is the equilibrium composition of beta phase, এবং তাদের ওভারঅল এনার্জি হলো given by this phase. Okay, so thus the stable system with composition. এখন এই ধরনের সিনারিও যদি হয়, একদম ফুল কম্পোজিশন যদি আমি ইন্ডিকেট করি এখন এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে আমরা যত এক্সপি বাড়াতে থাকবো তার এনার্জি এই লাইন বরাবর হতে থাকবে, ঠিক আছে? সো আপ টু দিস পয়েন্ট তার এনার্জি ডিনোট বাই দিস লাইন, এবং এটা হলো আলফা লাইন, ঠিক আছে? ফ্রম 0 টু এম পর্যন্ত একটা সিঙ্গেল ফেজ থাকবে, যেটা এটা আলফা ফেজ হতে পারে, যাই হোক না। যখন এইখান থেকে এই পর্যন্ত যাব তখন তারা আনমিক্সড অবস্থা থাকবে, দুইটা ফেজে কনসিস্ট অফ মিক্সচার অফ টু সলিউশন, তাদের কম্পোজিশন হবে এই পয়েন্ট এবং এই পয়েন্ট। যখন আমরা এন পয়েন্টে পরে এই কম্পোজিশনে আরো বেশি এক্স দিব, ভি দিব, তখন তারা আবার একটা সিঙ্গেল সলিউশনে ব্যাক করবে which is equivalent to this phase, ঠিক আছে? from a point n to x is equal to 1, the stable system is again composed of a single solution. Okay, সো এটাই আমরা এখানে আরেকটু ফার্দার বিনোট করছি। তাহলে এই যে কম্পোজিশন যেটা আমরা বললাম, এই কম্পোজিশনে এই পয়েন্টটা এবং এই পয়েন্টের মধ্যে আমরা একটু তফাৎ বুঝতে চাই, ঠিক আছে?
ফ্রম এক্স বি এন পয়েন্ট থেকে এন পর্যন্ত এই দুইটা পয়েন্টের মধ্যে সিঙ্গেল ফেজ সলিউশন যেটা এইটা, এটা হলো একটা সলিউশন যদি ফর্ম করে তাহলে তার ফ্রি এনার্জি যেটা এখানে হয়, ঠিক আছে, এই পয়েন্টটাকে বলে মেটাস্টেবল। সো এই সিঙ্গেল ফেজটাকে বলে মেটাস্টেবল ফেজ, ঠিক আছে। আর এই পয়েন্টটা হলো মোর স্টেবল ফেজ, দুইটা যখন আলাদা হয়ে যায়, ঠিক আছে। তো এই ধরনের ফেজ ডায়াগ্রামের মধ্যে এই ধরনের জিনিস পাওয়া যায় এবং তখন এটাকে বলে মিসেবিলিটি গ্যাপ। মেটাস্টেবল সম্বন্ধে আমরা বলেছি যে আমরা এটাকে রাখতে পারি, ইনডেফিনিটলি থাকতে পারে, কিন্তু আলটিমেটলি দে আর নট স্টেবল ফেজ। এটা যদি সুযোগ দেওয়া হয় তাহলে বলে এটা মোর স্টেবল ফেজ, এখান থেকে ব্যাক করে এখানে চলে যাবে, তার মানে দুইটা সেপারেট ফেজ গুলো দুইটা সেপারেট হয়ে যাবে। ওকে, তাহলে সিস্টেম কনসিস্টিং অফ টু অর মোর সেপারেট ফেজ। আমরা মনে করো একটা ফেজ সিস্টেমের মধ্যে এ আর বি সিস্টেম, যেখানে দুইটা ফেজ আছে, আলফা ফেজ আছে এবং বিটা ফেজ আছে, এবং আমরা বলছি যেহেতু দুইটা ফেজ আছে তো দুইটা সেপারেট এনার্জি ডায়াগ্রাম আঁকতে হবে। সো জিএক্স ডায়াগ্রাম আমরা, এটা হলো আলফার জিএক্স ডায়াগ্রাম, এটা হলো বিটার জিএক্স ডায়াগ্রাম আঁকলাম, ঠিক আছে। ডিপেন্ডিং অন দ্য ভ্যালু আমরা সলিউশনের ডেল্টা জিএন যা আছে সেটা ক্যালকুলেট করে আলফার জন্য কত হয় বিটার জন্য কত হয় সেটা একটা ট্রেস করে ইকুয়েশন ডিরাইভ করলাম এবং ইকুয়েশন থেকে আমরা এই প্লটটা করলাম, ঠিক আছে। এখন প্লট করার পরে আমরা এনি কম্পোজিশন ডেল্টা এক্স নট, সরি এক্স নট একটা সলিউশন কম্পোজিশন নিলাম, এবং এই কম্পোজিশন নেওয়ার পরে এখন আমরা দেখতে চাচ্ছি যে এই কম্পোজিশনের যদি আমি একটা অ্যালয় বানাই মেজ অফ এ এন্ড বি, তাহলে পরে স্টেবল ফেজ কোনটা হবে, আলফা হবে না বিটা হবে নাকি তাদের মিক্সচার হবে, ঠিক আছে। এখন সিঙ্গেল ফেজে যদি কম্পেয়ার করি তার মানে হলো কি এই পয়েন্টটা ডিনোট করে এট দিস কম্পোজিশন আলফা ফেজের এনার্জি, সো দিস দ্য এনার্জি অফ আলফা ফেজ, এন্ড এটা যেহেতু বিটা ফেজ আছে সো দিস দ্য ডিনোট করে বিটার এনার্জি। এবং স্ট্রেট ওয়ে আমরা বলতে পারি যেহেতু বিটার এনার্জি আলফার চেয়ে অনেক বেশি, সুতরাং আলফা ফেজ উড বি দ্য স্টেবল ফেজ। তো আমি সিঙ্গেল ফেজের সাথে কম্পেয়ার করলে পরে বিটা ফেজে এনার্জি বেশি, সো বিটা উইল নেভার এক্সিস্ট এট দিস কম্পোজিশন, আলফা উইল এক্সিস্ট বিকজ আলফার এনার্জি সবচেয়ে কম, ঠিক আছে, ফাইন। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি আমরা এই এনার্জিটা আরো কমাতে পারি, যদি তার একটা মিক্সচার হিসেবে থাকে, মিক্সচার অফ দিস কম্পোজিশন এন্ড দ্যাট কম্পোজিশন, সো আলফার কম্পোজিশন এরকম, বিটার কম্পোজিশন এরকম, এবং তাদের যদি এই রেশিও ভার্সেস এই রেশিও, তার মানে মনে করো 70-30 যদি হয়, তার মানে 70% যদি আলফা এবং 30% বিটার যদি একটা মিক্সচার ফর্ম করি, তাহলে তার এনার্জি এইখানে চলে আসে, হুইচ ইজ লোয়ার দ্যান জি আলফার এনার্জি এই পয়েন্টের চেয়ে। তার মানে আমরা বলতে চাচ্ছি যে সিঙ্গেল ফেজ যেটা আলফাতে থাকতো, ওখানে আলফা স্টেবল ছিল বিটার তুলনায়, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে তারা যদি আলফা বিটার মিক্সচার হিসেবে থাকে তাহলে এনার্জি আরো কমে যায়। সো ইট ইজ অবভিয়াস দ্যাট যেহেতু এনার্জি কমে, সুতরাং এই কম্পোজিশনে দুইটা ফেজ একসাথে থাকবে, কখনো আলফা থাকবে না, আলফা এনার্জি বেশি, মিক্সচারের এনার্জি কম, সো তারা মিক্সচার থাকবে। আমরা ওই একটু আগে ছবি দেখলাম, যদি গ্রাফ যদি এরকম হয় তাহলে ফেজ তারা সেপারেট হয়ে যায়, এরকম যখন হয় ফেজ তখন একটা হয়, কারণ একটা হলে সলিউশনে বেশি। তো এখানে গ্রাফটা দেখতে এরকমই, এরকম তাই না, গ্রাফটা দেখতে এখান থেকে এরকম বাঁকা হয়ে গেছে বেসিক্যালি। সো যেহেতু এরকম আপওয়ার্ডস কনভেকশন কনকেভ হচ্ছে, আপওয়ার্ড কনকেভ হলে পরে দুইটা ফেজ সেপারেট হয়ে যায়, এবং সেপারেট হলে আমরা দেখতে পাচ্ছি সেপারেট হয়ে গেলে মিক্সচার অফ এনার্জি যেটা এখানে G1 দিয়ে ডিনোট করছে, which is the lowest compared to G of alpha or G of beta, যার জন্য সেটা আলফা ফেজ হিসেবে যাবে। এবং তারপরে আমরা বলছি তাহলে পরে ইকুইলিব্রিয়াম কম্পোজিশন কোনটা হবে, এটা হলো কম্পোজিশন অফ আলফা বিটা ফেজ, এটা হলো কম্পোজিশন অফ আলফা ফেজ, ইজ দিস দ্য ইকুইলিব্রিয়াম কম্পোজিশন। ইকুইলিব্রিয়াম কম্পোজিশন হলো যে এই একদম লোয়েস্ট পয়েন্টে যদি আমরা ট্যানজেন্ট ড্র করি, তাহলে এই ট্যানজেন্ট দ্যাট ইজ দ্য লোয়েস্ট পয়েন্ট and that is the equilibrium composition of alpha, that is the equilibrium composition of beta. কেমনে বুঝলাম, আমরা মনে আছে পার্শিয়াল ফ্রি এনার্জি ক্যালকুলেট করেছিলাম গ্রাফ থেকে, আমরা এই ধরনের একটা গ্রাফ ছিল, আমরা বলছিলাম কি কোন পয়েন্টে যদি পার্শিয়াল ফ্রি এনার্জি ড্র করি তাহলে এখানে একটা ট্যানজেন্ট ড্র করতে হয়, ট্যানজেন্ট ড্র করলে পরে এই দুইটা পয়েন্ট, এটা হলো পার্শিয়াল মোলার ফ্রি এনার্জি অফ বি এবং এটা হলো পার্শিয়াল মোলার ফ্রি এনার্জি অফ এ, ঠিক আছে, এরকম ছিল। তাহলে এইখানে যখন আমরা একটা এই যে সো দিস ইজ দ্য সেম লাইন, মোলার ফ্রি এনার্জি লাইন, সো এটা হলো আলফা ফেজের মোলার ফ্রি এনার্জি লাইন, সো তার মধ্যে ট্যানজেন্ট ড্র করলাম, তার মানে এই পার্টটা যেটা হবে সেটা হলো মিউ অফ এ ইন দ্য আলফা ফেজ, মিউ অফ এ ইন দ্য আলফা ফেজ এইটুকু, আর এই পার্টটা হবে হলো
mu of b in the alpha phase, same phase আলফার জন্য। তো আলফার জন্য এটা হবে mu of b মানে বিটার পার্শিয়াল মোলার ফ্রি এনার্জি, আর এটা হলো a এর পার্শিয়াল মোলার ফ্রি এনার্জি। at the same time সেম টেনজেন্টটাই হলো বিটার উপর রেখেছি এই পয়েন্টে। সো বিটার উপর যেহেতু রেখেছি, সো এই সেম ভ্যালুটা হবে হলো মোলার গিভস এনার্জি অফ বিটা ফেজ, সরি বি অফ ইন দ্য বিটা ফেজ, আর এটা হবে হলো মোলার গিভস এনার্জি অফ এ ইন দ্য বিটা ফেজ। এবং এই দুইটা পয়েন্ট যদি সেম, তার মানে আমরা কনক্লুড করতে পারি মিউ আলফা ইজ ইকুয়াল টু মিউ বিটা, তার মানে ইকুইলিব্রিয়াম, আলফা এবং বিটা ফেজ ইকুইলিব্রিয়ামে আছে। এখানেও তাই, মিউ আলফা ইজ ইকুয়াল টু মিউ বিটা, তার মানে এই যে দুইটা পয়েন্ট, সেই দুইটা পয়েন্ট অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম পয়েন্ট, যেখানে আলফা ফেজ এবং বিটা ফেজ একসাথে আছে। সো দিস আর কল্ড দ্য ইকুইলিব্রিয়াম কম্পোজিশন, এবং এটা হলো ইকুইলিব্রিয়াম কম্পোজিশন ফ্রি এনার্জি। সো দিস ইজ দ্য লোয়েস্ট ফ্রি এনার্জি দ্য সিস্টেম ক্যান অ্যাচিভ when they are stays in the unmixed condition. তো এই হলো আমরা গ্রাফের মধ্যে জিএক্স ডায়াগ্রামের নেচারটা কেমন হইতে পারে এবং তার ইন্টারপ্রিটেশন। তার মানে তাহলে এই যে দুইটা গ্রাফ যখন এই ধরনের আনমিক্সড হয়, তার মানে এই ধরনের গ্রাফের মধ্যে যদি ছবি যদি এরকম হয়, এরকম ছবি হওয়া মানেই হলো এই জায়গায় দুইটা ফেজ একসাথে মিক্সিং অবস্থায় আছে, মিক্সচার হিসেবে আছে, নট সিঙ্গেল ফেজ। ওকে, সো এই হলো মোটামুটি সামারি। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিএক্স ডায়াগ্রামের সাথে রিলেটেড ইস্যু আছে, যেটা হলো জিএক্স ডায়াগ্রাম আঁকা এট ডিফারেন্ট টেম্পারেচার। টেম্পারেচার ভ্যারির সাথে সাথে জিএক্স ডায়াগ্রাম ভ্যারি করে, প্রেসারের সাথেও ভ্যারি করে, কিন্তু আমরা নরমালি জানি প্রেসার 1 অ্যাটমসফিয়ারে রাখি, যার জন্য প্রেসার ইজ কনস্ট্যান্ট, কিন্তু জিএক্স ডায়াগ্রাম উইথ টেম্পারেচার ভ্যারি করে। কি করে ভ্যারি করে সেটা আমরা এখানে দেখাতে চাই। সো তোমরা যেহেতু বাইনারি ডায়াগ্রাম এখনো পড়ো নাই, বাইনারি ডায়াগ্রাম অনেক রকম হয়ে থাকে। সো এটা একটা কমন বাইনারি ডায়াগ্রাম। সো ডায়াগ্রামটা দেখতে এই ধরনের একটা লাইন থাকে, এই ধরনের একটা লাইন। সো দিস ইজ দ্য বাইনারি ডায়াগ্রাম। এই লাইনের নিচে থাকে হলো সলিড ফেজ, এবং এই লাইনের উপরে থাকে হলো লিকুইড ফেজ, এবং এই লাইনের মাঝখানে থাকে দুইটা ফেজ একসাথে, সলিড প্লাস লিকুইড। ঠিক আছে? সো এটা হলো এ, পিওর এ, এটা হলো পিওর বি, তার মানে এটা হলো এক্স বি এদিকে বাড়তেছে, ঠিক আছে, এদিকে এক্স বি, আর এটা হলো টেম্পারেচার। এখন এই ডায়াগ্রামটা যেটাকে বলে হলো কমপ্লিটলি মিসেবল ডায়াগ্রাম। মিসেবল মানে হলো সলিউবল, ঠিক আছে? তার মানে বলা হচ্ছে লিকুইড অবস্থায় এ এবং বি একদম কমপ্লিটলি সলিউশনে যায় অলমোস্ট 100%, সেখানে দেখো একটা ফেজ আছে, এখানে কোনো প্রিসিপিটেশন ফর্ম করা নাই, মানে এর মধ্যে তুমি 100% পর্যন্ত বি দিতে পারবা, বা বির মধ্যে 100% পর্যন্ত এ দিতে পারবা উইদাউট ফর্মিং এ প্রিসিপিটেট। সো এখানে শুধুমাত্র তুমি সলিউশন পাবা, যে সলিডটা ফর্ম করবে এ আর বি, যে রেশিওতে তুমি মিক্স করো, you will get a solution, one single solution, either liquid solution depending on the temperature or solid solution depending on the temperature, আর মিক্সিং হতে পারে সলিড প্লাস লিকুইড। ঠিক আছে? সো দিস ইজ এ কমপ্লিট মিক্সেবল বাইনারি এ বি সিস্টেম। এখন এই যে টেম্পারেচার দেওয়া আছে, এই টেম্পারেচারে আমরা জিএক্স ডায়াগ্রাম আঁকতে চাই। ঠিক আছে? T1 টেম্পারেচার। সো আমি এটা মনে করো আমরা ডায়াগ্রামটা আঁকি, একটু খেয়াল করো, কারণ এই ধরনের অঙ্ক পরীক্ষায় একটা আসেই। ঠিক আছে? এই ধরনের একটা ডায়াগ্রাম আঁকার জন্য সো আমরা জিএক্স ডায়াগ্রাম আঁকতেছি। সো এই পাশে হবে জি, এটা হলো এক্স, এক্স মানে হলো এখানে এক্স বি, এদিকে বাড়তেছে, এটা হলো বি, এটা হলো এ। ওকে, জিএক্স ডায়াগ্রাম আঁকতে গেলে পরে এই জি যে কয়টা ফেজ আছে সেই কয়টা ফেজের জি আঁকতে হবে। ঠিক আছে? সেখানে আমাদের টোটাল দেখতে হবে কয়টা ফেজ আছে। এখানে লিকুইড একটা ফেজ, সলিড একটা ফেজ, এখানে সলিড একসাথে আছে, ডাজন্ট ম্যাটার, কিন্তু বেসিক্যালি এই পুরো সিস্টেমের মধ্যে দুইটা ফেজ আছে ওভারঅল, একটা হলো সলিড, একটা হলো লিকুইড। তার মানে তখন আমাদের জিএক্স ডায়াগ্রাম আঁকতে গেলে সলিডের জিএক্স ডায়াগ্রাম আঁকতে হবে, লিকুইডের জিএক্স ডায়াগ্রাম আঁকতে হবে, এবং যেহেতু সলিউশন আমরা যদি ডেল্টা জি এম আঁকি, তাহলে দেখতে এরকম একটা বাঁকা ধরনের একটা লাইন হয়। ঠিক আছে? এখন এটা কত বাঁকা হবে, কোথায় শুরু হবে, দ্যাট টোটালি ইমম্যাটেরিয়াল, বিকজ আমরা এক্সাক্ট ভ্যালু জানি না। শুধু আমরা নেচারটা আঁকতে পারি। মনে করো এই ধরনের একটা নেচার, তুমি এই ধরনের আঁকতে পারতা, ডাজন্ট ম্যাটার, কিন্তু ম্যাটার আছে, সেটা হলো শুধু খেয়াল করতে হবে টেম্পারেচার, মেল্টিং পয়েন্ট কার কম বেশি। সো দিস ইজ দ্য মেল্টিং পয়েন্ট। এটা হলো মেল্টিং পয়েন্ট অফ বি, এটা হলো মেল্টিং পয়েন্ট অফ এ। ঠিক আছে? সো যেহেতু মেল্টিং পয়েন্ট অফ এ বেশি, তার মানে তার এনার্জি বেশি, সুতরাং ইট ইজ এক্সপেক্টেড যে তুমি এই লাইনটা হওয়াটাই স্বাভাবিক। ঠিক আছে? সো এনিওয়ে আমাদের এই লাইনটা যদি হয়, সো এটা মনে করো এটা হলো তাহলে জি অফ আলফা লাইন। বিটার লাইন কোথায় যাবে?
ঠিক আছে? এই জায়গাটার মধ্যে থ্রু আউট দ্য কম্পোজিশন এই টেম্পারেচারে আমরা একটা ফেজই পাচ্ছি এল, এবং দিস ইজ এ ফেজ ডায়াগ্রাম। ফেজ ডায়াগ্রাম মানে হলো কেবলমাত্র স্টেবল ফেজ গুলো সে ডিনোট করে। সো যেহেতু এখানে দেখা যাচ্ছে এল ফেজ আছে, তার মানে এই লাইনের উপরে সব ফেজই এল, এই টেম্পারেচারে সব জায়গায় এল পাবো, তার মানে এল ইজ দ্য স্টেবল ফেজ এন্ড এল উড বি দ্য সরি এখানে আলফা বলে কিছু নাই, সরি লেটস সে দিস ইজ এল। সো এটা হলো এল এর এনার্জি, সব ফেজই এখানে এল আছে। এখন হোয়াট অ্যাবাউট দিস এস, আরেকটা ফেজ আছে, তাহলে এই টেম্পারেচারে এস এর জি লাইন কোথায় আছে? আমরা জানি এই টেম্পারেচারে এস ইজ আনস্টেবল, যার জন্য এই টেম্পারেচারে এস বলে কিছু নাই, এটা যে এনার্জি হাই, যার কারণে দিস ইজ নট স্টেবল ফেজ, দিস ইজ আনস্টেবল ফেজ। আমাদের এখানেও ঠিক একই জিনিস হবে। তাহলে এই থ্রুআউট দ্য কম্পোজিশন এল ফেজের এনার্জি সবচেয়ে কম থাকবে, তাহলে এস এর এনার্জি যেটা থাকবে সেটা উপরে থাকবে, এই ধরনের কোনো একটা হতে পারে। সো দিস ইজ জি অফ এস। সো আমরা দুইটা লাইন আঁকবো, একটা হলো জি অফ এস আর একটা হলো জি অফ এল, এবং অ্যাকর্ডিং টু দিস কন্ডিশন এই টেম্পারেচারে যেহেতু এল দ্য মোস্ট স্টেবল ফেজ, সো এল এর লাইন সবচেয়ে নিচে থাকবে। ওকে, সো নাও লেটস টক অ্যাবাউট দিস টেম্পারেচার। আমরা এত লেখালেখি আর করতেছি না। সো এই টেম্পারেচারে দিস পয়েন্ট মানে কি? এই পয়েন্টটাকে বলে মেল্টিং পয়েন্ট অফ এ। মেল্টিং পয়েন্ট অফ এ মানে কি? মেল্টিং পয়েন্ট অফ এ মানে হলো দুইটা ফেজ একসাথে আছে, সলিড এবং লিকুইড দুইটা ফেজ একসাথে আছে। এন্ড সলিড লিকুইড দুইটা ফেজ একসাথে থাকা মানে তাদের এনার্জি সেম, তার মানে দ্যাট উইল বি ওয়ান সিঙ্গেল পয়েন্ট যেখানে দুইটা ফেজ একসাথে আছে। ডান দিকে কি অবস্থা? এখান থেকে শুরু করে জাস্ট যেহেতু এখানে জাস্ট মেল্টিং পয়েন্ট, মানে এই পয়েন্টেই টেম্পারেচার সলিড লিকুইড একসাথে আছে, বাকি জায়গা লিকুইড ফেজের মধ্যে আছে। তার মানে এই বাকি সব জায়গার মধ্যে লিকুইড ফেজ থাকবে নিচে, সলিড ফেজ থাকে উপরে, কারণ সলিড ফেজ এনার্জি বেশি, লিকুইড ফেজ এনার্জি কম, সো লিকুইড ফেজ থাকে নিচে, কিন্তু এই জায়গাটার মধ্যে দুইটা ফেজ একসাথে থাকবে যেহেতু দুইটা ফেজ এনার্জি সমান। সুতরাং এইখানে এখান থেকে এখানে আঁকা মানে হইলো যে এই লিকুইড ফেজের স্টেবিলিটি কমতে থাকতেছে। আমরা যত নিচে যাই আমরা জানি টেম্পারেচার লিকুইড বিকাম মোর আনস্টেবল, সলিড বিকাম মোর অ্যান্ড মোর স্টেবল, এবং যার কারণে আলটিমেটলি সলিড হয়। সুতরাং সলিড যেহেতু স্টেবল হচ্ছে, সুতরাং এইটার এনার্জি কমতে থাকবে, সো এই লাইনটা তত নিচের দিকে নামতে থাকবে, এবং এই সলিডের লাইন সরি লিকুইড লিকুইডের লাইন তত উপর থাকবে, লিকুইড মোর আনস্টেবল হচ্ছে, সলিড স্টেবল হচ্ছে, স্টেবল হওয়া মানে এনার্জি কমে যাওয়া, সো এটা নিচে থাকবে। সো এই সিনারিওটা হতে থাকবে অ্যাজ দ্য টেম্পারেচার ইজ ইনক্রিজ। এবং যখন আমরা এই মেল্টিং পয়েন্ট অ্যাচিভ করলাম, তখন এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা একসাথে মিলে যাবে। সো আমরা গ্রাফটা দেখতে এরকম পাবো। সো দিস ইজ দ্য লাইন ফর লিকুইড ফেজ এবং দিস ইজ দ্য লাইন ফর সলিড। তার মানে এই মেল্টিং পয়েন্টে দুইটা ফেজ একসাথে মিলে গেছে এন্ড দে হ্যাভ দ্য সেম ফ্রি এনার্জি। সো এটা হলো মেল্টিং পয়েন্ট টিএম এর মধ্যে, টিএম। তারপরে এইখানে কি হচ্ছে? T2 তে যদি আঁকি, T2 টা একটু ডিফারেন্ট, T2 ব্যাপারে আমরা ডিটেইল আলাপ করেছি। সো দিস ইজ দ্য T2 যদি হয়, T2 এর মধ্যে কি দাঁড়াচ্ছে যে এইখান থেকে এই পর্যন্ত এটা আছে এই জোনে, যেখানে সলিড ইজ স্টেবল, আর এইখান থেকে এই পর্যন্ত আছে এটা লিকুইড জোনে, তার মানে লিকুইড ইজ স্টেবল। এবং এই বিটুইন দ্য বি এন্ড সি সলিড লিকুইড একসাথে থাকে। যখন সলিড লিকুইড একসাথে থাকে তাহলে আমরা বলি তার এনার্জি কম থাকে, তার এনার্জি দুটো সমান থাকে। এবং ডায়াগ্রামের মধ্যে আমরা যখন সলিড লিকুইড একসাথে থাকে তখন আমরা এই ধরনের একটা ক্রসওভার পাই। ক্রসওভার মানে কি? যে একটা এনার্জি কার্ভ একটা আরেকটা ক্রস করে, এই সিনারিওটা। তো এই ধরনের সিনারিও হবে ওই জায়গাটার মধ্যে। তার মানে এই যে দুইটা লাইন আছে, দুইটা লাইন এইখানে যে পয়েন্টটা, এই পয়েন্টটা, সো আমরা যদি পয়েন্ট দুইটা আঁকি, সো এই পয়েন্ট লেটস সে এটা বি এবং এটা যদি সি হয়, দিস ইজ বি এন্ড সি, এই দুইটা পয়েন্টের মধ্যে ক্রসওভার হবে এবং ইকুইলিব্রিয়াম কম্পোজিশন গুলো একটা টাই লাইনে রিপ্রেজেন্ট করবে। সো আমরা জাস্ট যে কোনো একটা টাই লাইন মনে করো, দিস ইজ দ্য টাই লাইন। টাই লাইন হলে পরে তখন এদিকে কি আছে? এদিকে এই জায়গাটার মধ্যে সলিড স্টেবল, সো আমরা এই সলিডের লাইনটা পাবো এই ধরনের। সো এখানে একটা ট্যানজেন্ট, এটা চলে গেল সলিডের লাইন, আর এই জায়গাটায় লিকুইড স্টেবল, সো এটা হলো লিকুইডের লাইন। ঠিক আছে? সো এটা হলো সলিড, এটা হলো লিকুইড। তার মানে কি দাঁড়ালো?
সো এই বি থেকে সরি 0 থেকে বি পর্যন্ত যে কম্পোজিশন যেটা আছে এই কম্পোজিশনের মধ্যে সলিডের ফেজ লিকুইডের চেয়ে নিচে আছে, সো এই পর্যন্ত স্টেবল। আর এখানে সি থেকে এই পর্যন্ত যেটা আছে সেটা হলো লিকুইডের ফেজের এনার্জি কম আছে সলিডের তুলনায়, সো লিকুইড ফেজ স্টেবল, কিন্তু বিটুইন দিস টু ফেজ একটা ক্রসওভার হচ্ছে, এবং ক্রসওভার হওয়ার কারণে দে হ্যাভ এ কমন টেনজেন্ট, এবং তারা আনমিক্সড অবস্থায় থাকবে, যেহেতু এখানে আনমিক্সড অবস্থায় আছে, এবং এই দুইটা পয়েন্ট হবে ইকুইলিব্রিয়াম কম্পোজিশন। সো দিস ইজ দ্য T2 ডায়াগ্রাম। তার মানে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যেখানেই দুইটা ফেজ থাকে, এই দুইটা ফেজের মধ্যে এবং যে জায়গায় শুরু যে জায়গায় শেষ এই দুইটা পয়েন্টের মধ্যে একটা ক্রসওভার পাওয়া যাবে। তারপরে বিতে যদি যাই এটা হবে জাস্ট এটার উল্টা। কেন উল্টা? এই জায়গাটার মধ্যে সলিড ফেজ স্টেবল, এই জায়গাটার মধ্যে দুইটা ফেজ একসাথে থাকে, তার মানে লিকুইডের এনার্জি আনস্টেবল হতে হতে একদম উপরে চলে গেছে, শুধুমাত্র এই জায়গায় বেঁচে আছে। তার মানে আমরা প্রথমে একটা লাইন পাবো, এটা যদি মনে করি এটা একটা লাইন এবং এইটা একটা লাইন, তো এটা হবে লিকুইডের লাইন, এটা হবে সলিডের লাইন। সলিড এখান থেকে শুরু করে সবচেয়ে বেশি আছে নিচে আছে, সো দিস ইজ দ্য সলিডের লাইন, এটা হবে লিকুইডের লাইন। আর লাস্টলি যেটা আঁকবো সেই লাস্টলি যেটা আছে জাস্ট এটার উল্টা হবে, কারণ এখানে পুরাটাই সলিড, সলিড ইজ দ্য স্টেবল ফেজ, লিকুইড টোটালি আনস্টেবল, যেখানে লিকুইডের অস্তিত্ব নাই। সুতরাং লিকুইডের লাইন এনার্জি বাড়তে গেল, এনার্জি বাড়তে বাড়তে লিকুইডের লাইন উপরে চলে গেছে, সো দিস ইজ দ্য লিকুইড লাইন, এবং আমরা আলটিমেটলি নিচে পেলাম, এটা হলো সলিডের লাইন। বুঝা গেছে? কোনো কনফিউশন আছে? তার মানে এই ফ্রি এনার্জি লাইনগুলো আঁকতে গেলে পরে যেটা করতে হয় সেটা হলো আমাদের দেখতে হবে কোন জায়গার মধ্যে কোন কম্পোজিশন কোন পয়েন্ট পর্যন্ত আমরা ফেজ জায়গার মধ্যে স্টেবল ফেজটা পাচ্ছি। যতটুকু পর্যন্ত ফেজ জায়গায় স্টেবল ফেজ আছে ততদূর পর্যন্ত ওই ফেজের লাইন নিচে থাকবে। আর যখন আমরা দুইটা ফেজ একসাথে থাকবে, এই একসাথে থাকা ফেজের বাউন্ডারি বরাবর পর্যন্ত একটা টেনজেন্ট হবে, সেই টেনজেন্টের মধ্যে দুইটা ফেজের কমন টেনজেন্ট হবে, এই ধরনের জিনিস হবে, এবং কার্ভটা শিফট করবে। তার মানে এখানে একটা ক্রসওভারের মতো দেখা যাবে। আরেকটা ফেজ ডায়াগ্রাম দেখি। সো দিস ইজ দ্য ফেজ ডায়াগ্রাম, যেখানে আমরা আগে বলছিলাম কমপ্লিটলি মিসেবল, তার মানে 100% পর্যন্ত সলিউবল। এটা হলো পার্শিয়ালি মিসেবল ডায়াগ্রাম। কোথায়? লিমিটেড সলিড সলিউবিলিটি। তার মানে হলো কি লিকুইড অবস্থায় তারা কমপ্লিটলি সলিউবল, এখানে কোনো সলিড নাই। 100% পর্যন্ত তুমি এর মধ্যে বি দিতে পারো, একটা সিঙ্গেল সলিউশন থাকবে, হুইচ ইজ লিকুইড সলিউশন। কিন্তু সলিড অবস্থায় 0 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে দেখা যাচ্ছে একটা সলিউশন ফর্ম করে, সলিউশন আছে কিন্তু সলিউশনে একটা লিমিট আছে, তার মানে এর মধ্যে এর চেয়ে বেশি পরিমাণ তুমি যদি বি দাও তাহলে প্রিসিপিটেট ফর্ম করে, বিটা প্রিসিপিটেট হয়ে বেরিয়ে আসে। তার মানে এই লাইনটা হলো লিমিট অফ সলিবিলিটি অফ আলফা ফেজ, তার মানে এর মধ্যে কত পার্সেন্ট মতো বি দিতে পারো সেটা হলো আলফা সলিউশন। আলফা সলিউশন মানে এ হলো সলভেন্ট, বি হলো সলিড। অন দ্য আদার হ্যান্ড এখানে বি আরেকটা সলভেন্ট যেটা হলো বি রিচ সলভেন্ট, যেখানে 100% বি আছে, তার মধ্যে এ ঢুকাচ্ছি, এবং রুম টেম্পারেচার বা 0 ডিগ্রিতে এই পর্যন্ত তুমি এ ঢুকাতে পারবা। এর চেয়ে বেশি এ দিলে পরে তখন প্রিসিপিটেট হয়ে যায়, আলফা ফেজ বেরিয়ে আসে, মানে সুপার স্যাচুরেটেড সলিউশন হয়ে যায়। সো এইখান থেকে এই পর্যন্ত একটা মিক্সচার ফর্ম করে যেখানে আলফা এবং বিটা দুইটা সলিড থাকে, এবং এই পর্যন্ত একটা সিঙ্গেল সলিড যেটা সলিউশন অফ বিটা, এইখান থেকে এই পর্যন্ত একটা সিঙ্গেল সলিড যেটা হলো সলিউশন অফ আলফা। এখানে সলিউশন অফ দুইটা মিক্সচার, বিটা এবং লিকুইড, আর এটা হলো পুরো লিকুইড। আর এইটার একটা স্পেশাল নাম আছে যেটাকে ইউটেকটিক বলে, ইউটেকটিক, ই ইউ টি ই সি টি আই সি, ইউটেকটিক। ঠিক আছে? সো এইটাকে ইউটেকটিক বলে যেখানে তিনটা ফেজ একসাথে থাকে, তার মানে লিকুইড আলটিমেটলি যেখানে ঘটনা যেটা ঘটে ডিউরিং কুলিং, লিকুইড দুইটা ফেজের মিক্সচার হিসেবে ফর্ম করে আলফা প্লাস বিটা। সো দিস ইজ কল্ড ইউটেকটিক রিঅ্যাকশন। ঠিক আছে? এই ধরনের ইউটেকটিক রিঅ্যাকশনের মাধ্যমে এটা চেঞ্জ হয়ে যায় আলটিমেটলি। তাহলে আমরা দেখতেছি ইউটেকটিক মানে এই পয়েন্টে লিকুইড, আলফা এবং বিটা তিনটা ফেজের ফ্রি এনার্জি সমান। ঠিক আছে? তো এখন যদি আমি ডায়াগ্রামে যে ডায়াগ্রাম আঁকতে থাকি, মনে করো এই T1 টেম্পারেচার আঁকি, টেম্পারেচার আঁকলে পরে এইখানে throughout the structure, throughout the composition, liquid phase is the stable phase. By the way, এখানে টোটাল কয়টা লাইন আঁকতে হবে? যে কয়টা ফেজ আছে সেই কয়টা লাইন আঁকতে হবে। আমাদের ফেজ কয়টা আছে? সেখানে লিকুইড একটা ফেজ আছে, আলফা একটা ফেজ আছে, বিটা একটা ফেজ আছে।
নেনো আলফা বিটা। সো আলটিমেটলি তিনটা ফেজ আছে, লিকুইড, আলফা, বিটা। তো তিনটা ফেজের জন্য তিনটা লাইন আমাদের রাখতে হবে। এই জায়গাটার মধ্যে থ্রুআউট দ্য কম্পোজিশন লিকুইড ইজ দ্য স্টেবল ফেজ, সুতরাং লিকুইড ফেজের লাইন নিচে থাকবে। সো আমরা প্রথমে লিকুইড ফেজের লাইন আঁকি, লেটস সে এটা হলো লিকুইড ফেজ। সো আমরা এটা লিকুইড লাইন, এখন আলফা লাইন আঁকতে হবে, বিটার লাইন আঁকতে হবে। সো মনে করো দিস ইজ আলফা লাইন, একটা লাইন, এটা একটা লাইন, কোনটা আলফা কোনটা লিকুইড হবে, এটার এনার্জি বেশি আছে, সো এটার এনার্জি, এটার লাইন, এটা লাইন সবচেয়ে উপরে থাকবে, সবচেয়ে বেশি, সরি এটা লিকুইডের পরে এটা স্টেবল হবে। সো এই লাইনটা হবে আলফা, এইটা হবে বিটা, এবং তিনটা সেপারেট, এবং থ্রুআউট দ্য কম্পোজিশন লিকুইড লাইন সবসময় নিচে থাকবে। সো লিকুইড ইজ দ্য স্টেবল ফেজ। এরপরে যদি আমি মনে করি এই টেম্পারেচারটা ধরি, হোয়াট ইজ দিস টেম্পারেচার, T2 টেম্পারেচার। তো T2 টেম্পারেচারের মধ্যে কি হচ্ছে, আমরা এইটুকু জায়গার মধ্যে সিঙ্গেল ফেজ আলফা আছে, এইটুকু জায়গার মধ্যে মিক্সচার অফ আলফা লিকুইড আছে, এবং এইটুকু জায়গার মধ্যে লিকুইড আছে। সো আমরা এই কম্পোজিশন দুইটা যদি আগে দেখি, সো দিস ইজ দ্য কম্পোজিশন লাইন, দিস ইজ অ্যানাদার কম্পোজিশন লাইন, এবং এই দুইটার মধ্যে লিকুইড এবং আলফার মিক্সচার থাকে, সো তাদের মধ্যে একটা ট্যানজেন্ট হবে। সো আমরা একটা ট্যানজেন্ট আঁকার সুবিধার্থে আগে ট্যানজেন্টটা আঁকতে হয়। ট্যানজেন্টটা একটা কাট করে দিলাম, তারপরে আমরা এখান থেকে প্রথমে যেটা আঁকলাম সেটা একটা লাইন চলে গেল, তারপরে আমরা আরেকটা লাইন আঁকি, চলে গেল। এই দুইটা লাইন কোনটা কোন লাইন, আমরা বলেছি এখান থেকে এই পর্যন্ত কোনটা স্টেবল, এখান থেকে এই পর্যন্ত হলো আলফা স্টেবল। সো এটা হলো আলফা লাইন সবচেয়ে নিচে থাকবে। তো এখানে যে লাইনটা এঁকেছি সেটা বেসিক্যালি আলফা, এবং এই জায়গাটার মধ্যে দুইটা ফেজ মিক্সিং হবে, দুইটা ফেজ ক্রসওভার হবে। কার মিক্সিং? আলফা এবং লিকুইডের, সুতরাং এটা হবে লিকুইড ফেজ। হোয়াট এভার বিটা, এখানে বিটা বলে কোনো কিছুই নাই, বিটা কোনো অস্তিত্ব নাই এখানে। সো তার মানে আমরা উপরে দেবো একটা ফেজ, সেটা হলো বিটা। ঠিক আছে, সো তিনটা ফেজ হলো। এখন লেট আস টক অ্যাবাউট দিস ওয়ান। তো এখানে আমরা যেটা দেখছি, এই পর্যন্ত হলো আলফা ফেজ, এই পর্যন্ত হলো আলফা প্লাস লিকুইড ফেজ, এখান থেকে এই পর্যন্ত হলো লিকুইড ফেজ, এবং এখান থেকে এই পর্যন্ত বিটা লিকুইড ফেজ, এখান থেকে এই পর্যন্ত বিটা ফেজ। সো বেসিক্যালি দুইটা জায়গা আছে, যে দুইটা জায়গার মধ্যে টু ফেজ জোন আছে, তার মানে এখানে দুইটা ক্রসওভার হবে। এখানে ক্রসওভার হয়ে হলো আলফা এবং লিকুইডের, এখানে ক্রসওভার হবে বিটা প্লাস লিকুইডের। তার মানে দুইটা ট্যানজেন্ট হবে, এই পয়েন্টে ট্যানজেন্ট হবে লিকুইড এবং বিটা ফেজের মধ্যে, এখানে ট্যানজেন্ট হবে আলফা এবং লিকুইডের মধ্যে। তো এটা আঁকাটা একটু ডিফিকাল্ট, আমরা কম্পোজিশন পয়েন্ট গুলো আগে লোকেট করি। সো এখানে চারটা কম্পোজিশন আছে, সো এই চারটা কম্পোজিশন যদি এখানে বসাই, সো দিস ইজ ওয়ান কম্পোজিশন, এবং এখানে আরেকটা কম্পোজিশন। ঠিক আছে, এখানে আমরা এক্স্যাক্টলি মেপে দিলাম না, কিন্তু রাফলি আমরা কম্পোজিশন আনতে পারবো। সো টেনজেন্ট ড্র করতে গেলে পরে আঁকার সুবিধার্থে এটা এরকম হবে, দিস ইজ দ্য টেনজেন্ট লাইন, এবং এটা হলো আরেকটা টেনজেন্ট লাইন। ঠিক আছে, সো এই টেনজেন্টটা হবে হলো আলফা এবং লিকুইডের মধ্যে, এই টেনজেন্টটা হবে লিকুইড প্লাস বিটার মধ্যে। আগে আলফাটা লিখে আঁকি, সো দিস ইজ আলফা, আলফা চলে গেল, এইটা হবে বিটা, এটা বিটা চলে গেল। সো আলফা এটা উপরে উঠিয়ে দিই, এটা হবে বিটা। এখন লিকুইডটা এমন ভাবে ড্র করতে হবে যাতে এই দুইটার মধ্যে টেনজেন্ট হয়। সো এই আঁকাটা একটু টাফ। সো দিস ইজ দ্য লিকুইড লাইন। ঠিক আছে, লিকুইড লাইন হলো এই জায়গায় টেনজেন্ট হয়ে গেছে, এটা টেনজেন্ট হয়ে গেছে। তো তার মানে যেটা দাঁড়ালো যে এই জায়গাটার মধ্যে বিটুইন দিস লাইন, আলফা লাইন সবার নিচে আছে, এটা লিকুইডের লাইন, এটা আলফা লিকুইডের লাইনটা লিখি, সো দিস ইজ লিকুইড। সো লিকুইডের লাইন, বিটার লাইন দুইটা উপরে আছে, আলফা লাইন সবচেয়ে নিচে আছে, সো এখানে আলফা স্টেবল। এইখানে লিকুইড এবং আলফার মধ্যে ক্রসওভার হচ্ছে, সো এখানে আলফা প্লাস লিকুইড হবে, আলফা প্লাস লিকুইড। এই জায়গাটার মধ্যে লিকুইডের লাইন সবচেয়ে নিচে আছে, এটা হলো বিটা, এটা হলো আলফা, সো এখানে লিকুইড ফেজ ইজ দ্য স্টেবল ফেজ। এখানে একটা ক্রসওভার হচ্ছে বিটুইন লিকুইড এন্ড বিটা, সো এখানে লিকুইড ফেজ প্লাস বিটা ফেজ হবে, আর এখানে বিটা ফেজ সবার নিচে আছে, এখানে বিটা ফেজ হবে। সো দ্যাট ইজ আওয়ার এই ডায়াগ্রামের এই টেম্পারেচারে যে ঘটনা ঘটছে। হোয়াট অ্যাবাউট দিস টেম্পারেচার? এই টেম্পারেচারে যদি আঁকি T4 এ, এটা T4 যদি হয়, T4 এ কি হচ্ছে? T4 মানে ইউটেকটিক টেম্পারেচার।
যেখানে ইউক্যারিওটিক রিঅ্যাকশন হচ্ছে। সো এখানে তিনটা ফেজ একসাথে থাকে এবং তিনটা ফেজের এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের টেনজেন্ট। সো দিস ইজ দ্য ওয়ান পয়েন্ট, দিস ইজ অ্যানাদার পয়েন্ট, দিস ইজ অ্যানাদার পয়েন্ট, তিনটা পয়েন্ট। সো মাঝখানের লাইন হলো এটা, এটা একটা লাইন, এটা একটা লাইন। সো if this is the tangent line, তাহলে এটা হবে আলফা লাইন, এটা হবে বিটার লাইন, ঠিক আছে। লিকুইডের লাইন হবে এইখানে, ঠিক আছে। সো দিস ইজ লিকুইড, দিস ইজ আলফা এন্ড দ্যাট ইজ বিটা। সো এখান থেকে এই পর্যন্ত আলফা, এখান থেকে সরি এখান থেকে এখানে মিলে যাবে, এখান থেকে এই পর্যন্ত হলো বিটা, আর এই জায়গাটার মধ্যে লিকুইড চেঞ্জ হচ্ছে রিঅ্যাকশনের মাধ্যমে। সো এখানে আমরা পাবো লিকুইড প্লাস আলফা প্লাস বিটা। সো তিনটা পেজ একসাথে থাকবে, আমি জানি না তিনটা পেজের মধ্যে ক্রসওভার হচ্ছে। এন্ড ফাইনালি আমরা যদি এই টেম্পারেচার ড্র করি তাহলে পরে আমরা যেটা পাবো সেটা হলো সরি ভুল বললাম, তার মানে এখানে আমরা যেটা করতেছি যে এই একটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট আছে। সো আমরা এই পয়েন্ট এবং এই পয়েন্ট দুইটা টেম্পারেচার নিলাম, দুইটা টেম্পারেচারের মধ্যে একটা ট্যানজেন্ট ড্র করব। সো আমরা একটা দিস ইজ দ্য ট্যানজেন্ট যদি ড্র করি তাহলে ট্যানজেন্ট বিটুইন আলফা এন্ড বিটা হবে। এখান থেকে এই পর্যন্ত বিটা আলফা ফেজ, এখান থেকে এই পর্যন্ত বিটা ফেজ স্টেবল। সো আমরা আলফার জন্য একটা লাইন ড্র করলাম, এটা বিটার জন্য একটা লাইন এখানে এখানে ড্র করব, সেটা গেল। সো তার মানে এখান থেকে এই পর্যন্ত আলফা, এখান থেকে এই পর্যন্ত বিটা, এবং এখানে ক্রসওভার হচ্ছে বিটুইন আলফা আর বিটা। সো আলফা প্লাস বিটা এখানে একসাথে থাকবে। হোয়াট অ্যাবাউট এল? অল দিস সলিড হয়ে গেছে, এল এর কোনো অস্তিত্ব নাই। সো এল উপরে চলে গেছে। সো দিস ইজ দা এল। কত উপরে গেছে ডাজন্ট ম্যাটার, আমরা শুধু দেখাবো, কম্পেয়ার করব, রিলেটিভলি তার প্লেসমেন্টটা বসাবো। সো আলফা লাইনের চেয়ে লিকুইডের উপর থাকবে, বিটা লাইন উপরে থাকবে, সেটা উপরে চলে গেছে। সো এখান থেকে পর্যন্ত আলফা স্টেবল, এখান থেকে পর্যন্ত বিটা স্টেবল, এখান থেকে পর্যন্ত আলফা প্লাস বিটা স্টেবল। ঠিক আছে, বোঝা গেছে? ওয়ান লাস্ট এক্সাম্পল যদি দেই, এখানে আগেরটার থেকে তফাৎ যেটা হলো, এখানে সেম ডায়াগ্রাম, এখানে যে ডায়াগ্রাম এখানেও সেম ডায়াগ্রাম, শুধুমাত্র তফাৎ হলো এখানে আছে আলফা প্রাইম, এখানে আলফা ডাবল প্রাইম। আগে ছিল এটা আলফা, এটা ছিল বিটা ছিল। আলফা এবং বিটা দুইটা ডিফারেন্ট ফেজ, ডিফারেন্ট স্ট্রাকচার। এটা হতে পারে বিটা বিবিসি, বিসিসি হতে পারে, এটা এফসিসি হতে পারে। কিন্তু যখন আমরা আলফা এবং আলফা প্রাইম বলি, বা আলফা প্রাইম আলফা ডাবল প্রাইম বলি, দুইটাই বেসিক্যালি আলফা, ঠিক আছে। সো দে হ্যাভ সিমিলার স্ট্রাকচার, সিমিলার ক্রিস্টাল স্ট্রাকচার। হয়তো কিছু চেঞ্জ হয়েছে, অল্প কিছু ভেরিয়েশন হয়েছে, ভেরিয়েশন এত স্মল যে এটাকে সেপারেট ফেজ হিসেবে ডিস্টিংগুইশ করা যায় না। সো বেসিক্যালি আমরা এটাকে সিঙ্গেল ফেজ হিসেবে ট্রিট করব। সো বেসিক্যালি এখানে দুইটা ফেজ আছে, একটা হলো লিকুইড ফেজ, একটা হলো আলফা ফেজ। সুতরাং আমরা ডায়াগ্রাম যখন ড্র করবো তখন একটা লাইন ড্র করবো, আলফার লাইন, ঠিক আছে। আমি শুধু এইটা দেখাই, বাকিগুলো সব একই রকম আছে। T4 এর যদি দেখাই, আগের মতোই ইউটেক্টিভ পয়েন্ট আছে। সো দুইটা কম্পোজিশন, সো দিস ইজ ওয়ান কম্পোজিশন, দিস ইজ অ্যানাদার কম্পোজিশন। এখানে একটা কমন ট্যানজেন্ট হবে। সো সরি, এখানে মাঝখানে একটা পয়েন্ট আছে। সো লিকুইডের লাইন হলো এটা, সো দিস ইজ লিকুইড। আলফা লাইন যেটা ছিল আমরা আগে দিয়েছিলাম হলো এখান থেকে একটা চলে গেছে এদিকে, এখান থেকে একটা চলে গেছে এদিকে, বিটা লাইন আলফা লাইন। কিন্তু এখানে যেহেতু আলফাই হচ্ছে একটু টুইস্ট, তখন আমরা যেটা করি এখানে আলফা ট্যানজেন্ট ড্র করলাম। সো দিস ইজ আলফা প্রাইম। এইখানে যে লাইনটা বেঁকে যে নিয়ে আবার চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তার মানে ট্যানজেন্টটা এর লাইনটা এরকম হয়ে সেম লাইন, সরি। সো এরকম একটা ট্যানজেন্ট হচ্ছে সেম লাইন। আমরা আগে দেখেছি এরকম আলফা ছিল, এটা বিটা ছিল, কিন্তু এখন এটা সেম ফেজ হওয়ার কারণে এনার্জির লাইনটা এখানে একটু টার্ন হয়ে নিয়ে আলফা। এই জায়গাটা আলফা ডাবল প্রাইম, এখানে আলফা প্রাইম, বাকি সব জিনিস আগের মতোই আছে। লাস্টলি এটা মোটামুটি সেম জিনিস, এখানে এই ইমমিসিবিলিটি গ্রাফ হচ্ছে, এবং সেখানে দেখতে যে গ্রাফটা এরকম হয়, উপর দিকে ফানগেস আপ হয়ে যায়, তার মানে হলো তারা সেপারেট হয়ে যায়। তো সলিড স্টেটে যখন যে জায়গার মধ্যে এই ধরনের কনভেক্স আপ হয়, তার মানে এখানে সেপারেট হয়ে যায়। তার মানে একটা সিঙ্গেল ফেজ ছিল, সিঙ্গেল ফেজ আলফা ছিল, কিন্তু গ্রাফের নেচারটা এরকম হওয়ার কারণে, মিসিবিলিটি গ্যাপ হওয়ার কারণে একটা ফেজ দুইটা ফেজে ভাগ হয়ে যায়, আলফা আলফা প্রাইম। ওকে, লাস্টলি আরেক ধরনের মাঝে মাঝে পরীক্ষা আসে, এটা আমি আগে কোনো পড়াই নাই, কিন্তু পরীক্ষার মধ্যে
একজন এক্সটার্নাল কোশ্চেনে দিয়েছে, তো মনে হলো আমার এটা দেওয়া করানো উচিত। সেটা হলো আমরা নর্মালি যেটা করি সেটা হলো একটা ফেজ ডায়াগ্রাম থেকে কি করে জিএক্স ডায়াগ্রাম আঁকে, এখানে হলো উল্টা, একটা জিএক্স ডায়াগ্রাম থেকে কি করে ফেজ ডায়াগ্রাম তৈরি করে। ঠিক আছে, তো এখানে আমরা দেখেছি যে ডিফারেন্ট টেম্পারেচারে একটা বাইনারি সিস্টেমের ডিফারেন্ট প্লট দেওয়া আছে, তো এখান থেকে কেউ করে আমরা একটা ফেজ ডায়াগ্রাম আঁকবো। যেহেতু এটা এবি সিস্টেম আছে, সো আমরা ফেজ ডায়াগ্রামের জন্য আমরা একটা স্কয়ার প্লট নিলাম। সো দিস ইজ দ্য এ বি, এখানে এক্সপি হবে অবভিয়াসলি, এক্সপি নিলাম। এখন আমরা প্রথমটা থেকে যদি ধরি, এখানে কি হচ্ছে, প্রথমটা 700 ডিগ্রিতে লিকুইড ইজ দ্য হোল স্টেবল। ঠিক আছে, সো 700 ডিগ্রি উপরে কোনো জায়গায় আমরা পুরো লিকুইড পাবো। এখানে বাই দ্য ওয়ে 2 4 6 1 2 3 4 5 6 7, ওকে আমরা 100 ডিগ্রি করে বাড়িয়েছি। তো এটা হলো 700, এটা হলো 200 ফর এক্সাম্পল, এটা হলো 400 এন্ড সো অন। তো 700 টেম্পারেচারের মধ্যে অল লিকুইড আমরা সেটা পাচ্ছি। এইখানে সরি, এখানে 500 কি হচ্ছে, 500 দেখা যাচ্ছে যে এই দুইটা পয়েন্টের মধ্যে একটা ক্রসওভার হচ্ছে। ঠিক আছে, তো 500 টেম্পারেচারের মধ্যে এই দুইটা ফেজ একসাথে আছে, আলফা প্লাস লিকুইড, আলফা প্লাস লিকুইড একসাথে আছে, এবং এটা টেম্পারেচার হলো কম্পোজিশনের পয়েন্ট হলো এটা এবং এইটা। তার মানে এই দুইটা কম্পোজিশন পয়েন্ট 500 তে আমাদের নোট করতে হবে। 500 500, তাহলে লেটস সে 500 তে আমরা মনে করো দিস ইজ 5, সো এই কম্পোজিশনটা 5 যদি হয় এবং এটা যদি 20 হয়, এই কম্পোজিশনগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে জাস্ট নোট করছি, লেটস সে দিস ইজ 5% এক্সপি, এটা 20% এক্সপি আছে। সো 500 ডিগ্রিতে এটা 20, সো এখানে একটা পয়েন্ট নোট করলাম, আর এখানে এটা 10, এখানে 5, সেই দুটো পয়েন্ট নোট করলাম। তারপরে 400তে যখন যায় তখন আমরা দেখলাম যে দুইটা ক্রসওভার হচ্ছে, সো এখানে একটা ক্রসওভার হচ্ছে, এখানে একটা ক্রসওভার হচ্ছে, তার মানে দুইটা টু ফেজ জোন আমরা পেলাম। তার নিচে হলো লিকুইড, এখনো লিকুইড আছে। সো এই পয়েন্টস গুলো কোথায় পেলাম, সেটা হলো কম্পোজিশন এখানে কোনটা আছে, এটা হলো 10, এটা হলো 35, আর এটা হলো 70, আর এই পাশটা আছে হলো 90। ঠিক আছে, তো এটা যদি হয় তাহলে আমরা কত, 400তে, 400তে আমরা নোট করি 10 একটা পয়েন্ট, 35 একটা পয়েন্ট, সো এটা 20 30 35, সো 35 একটা পয়েন্ট, 70 একটা পয়েন্ট, এটা হলো 60, মানে এখানে 70 একটা পয়েন্ট, আর 90 একটা পয়েন্ট, সো দিস ইজ 80 90 একটা পয়েন্ট, সেই পয়েন্টগুলো পেলাম। এরপরে আছে হলো 300তে, 300তে তিনটা লাইন একসাথে ট্যানজেন্ট, তার মানে ডেফিনেটলি এটা ইউটেকটিক পয়েন্ট। সো ইউটেকটিক টেম্পারেচার পাচ্ছি 300তে, এবং তার ম্যাক্সিমাম লিমিট গুলা এই টেম্পারেচার করে যদি নোট করি, এটা হলো 20, এটা ছিল কত 50, এবং এটা ছিল হলো 80। সো আমরা পেলাম হলো 300 ডিগ্রিতে, সো 300, এটা হলো 20 একটা পয়েন্ট, 50 একটা পয়েন্ট, এবং 80 একটা পয়েন্ট। যেহেতু ইউটেকটিক লাইন, আমরা স্ট্রেট ওয়ে এখানে একটা স্ট্রেট লাইন আমরা ড্র করতে পারি, সো দিস ইজ ইউটেকটিক টেম্পারেচার লাইন। তারপরে 300 গেল, এখন 150-এ আছে, 150-এ সলিড হয়ে গেছে পুরাটা, আলফা এবং বিটা মিক্সচার আছে, এবং যার এখানে লিমিট হলো এখানে দেওয়া আছে হলো 10, এবং এখানে কম্পোজিশন দেওয়া আছে 95। ঠিক আছে, সো আমরা 150, দিস ইজ 100, দিস ইজ 150 মাঝখানে, সো এখানে আছে 10, আর এই পাশে আছে 95, 90 95। তো এই হলো মোটামুটি আমাদের পয়েন্টস গুলো অ্যাভেলেবল আছে। তাহলে এখান থেকে ফেজ ডায়াগ্রাম যদি ড্র করতে হয়, তাহলে আমরা নর্মাল নিয়ম যেটা জানি, যে এটা এখানে এইভাবে চলে যায়, এটা এইভাবে চলে যাবে, কোথাও পুরোটা আঁকা দরকার নেই যেহেতু আমরা ইনফরমেশন জানি না। এখন এইখানে যেটা করতে হবে যে এইটাকে এই পাশ দিয়ে নিয়ে এটাকে মিলিয়ে দিতে হবে, যেহেতু আমরা উপরেরটা জানি না, এখানেও এটা নিয়ে এটাকে এই পাশে নিয়ে এটা মিলিয়ে দিতে হবে, তাহলে পরে আমরা মেল্টিং পয়েন্টটা পাবো। আর এখানেও তাই করতে হবে, এইখানে এই দুইটা নিয়ে উপরে এক্সট্রাপোলেট করতে হবে, এখানে দুইটাকে নিয়ে মিলিয়ে দিতে হবে। সো দ্যাট ইজ আওয়ার ফেজ ডায়াগ্রাম। তাহলে এখানে যেটা ছিল সেটা হলো আলফা প্লাস লিকুইডের মিক্সচার ছিল, সেখানে হবে ফেজ ডায়াগ্রাম অবশ্যই লেভেলিং করতে হবে। সো
আলফা প্লাস লিকুইড, এই পাশটা পুরাটা আলফার জোন, এটা হবে হলো বিটা প্লাস লিকুইড বা লিকুইড প্লাস বিটা, যেভাবে লেখো এটা হবে বিটা, আর এই জায়গাটার মধ্যে থাকবে আলফা প্লাস বিটা। আর এইটা ইউটেকটিভ পয়েন্ট, কমনলি নোটেড অ্যাজ পয়েন্ট ই, ঠিক আছে। এইটা অবশ্যই মেল্টিং পয়েন্ট অফ বি টিবি, এটা অবশ্যই মেল্টিং পয়েন্ট অফ এ, যেটাকে টি এ বলে, ঠিক আছে। তো এই হলো আমাদের ওভারঅল ফেজ ডায়াগ্রাম। তাহলে আমরা দেখলাম যে জিএক্স ডায়াগ্রাম থেকে কি করে একটা ইকুইলিব্রিয়াম ফেজ ডায়াগ্রাম প্লট করতে হয় সেটা। তার মানে আমরা যেটা করব, আমরা নোট করব কি, আমরা নোট করব হলো জাস্ট টেম্পারেচারটা নোট করব এবং কম্পোজিশনটা নোট করব, কোন কম্পোজিশনে কি চেঞ্জ গুলো হচ্ছে। সো এখানে দেখলাম লিকুইড ফেজ সবার নিচে আছে, 700 ডিগ্রিতে অল লিকুইড, 700 টেম্পারেচার আমরা দেখেছি অল লিকুইড ফেজ। 400-তে যায় নিয়ে দুইটা হ্যাংওভার ক্রসওভার হচ্ছে, তার মানে 400-তে দুইটা ফেজ, 400-তে তাহলে এইখানে একটা হ্যাংওভার ক্রসওভার হয়েছে, এখানে একটা ক্রসওভার হয়েছে, দুইটা ফেজ, টু ডাবল ফেজ জোন দুইটা এখানে আছে। আর এই পাশে আলফা ফেজ, এই পাশে বিটা ফেজ টেবল, এই পাশে বিটা ফেজ টেবল, এই পাশে আলফা ফেজ টেবল, ঠিক আছে। আর 500-তে একটা শুরু ছিল, 500-তে এই জায়গাটা ছিল, আর বাকিটা পুরাটা লিকুইড, পুরাটা এখানে খেয়াল করো, এখানে 500 আমাদের রাখা ভুল হয়েছে, ঠিক আছে। 500-তে এই জায়গাটা, এটা 500, এই জায়গাটার মধ্যে লিকুইড প্লাস বিটা মিলে যায় নাই, ঠিক আছে, বিটা ফেজ এখনো উপরে আছে। সো আমরা যখন এটা গ্রাফটা ড্র করব 500 নিচে আনতে হবে, ঠিক আছে, এটা 500 নিচে যাবে, এবং এটাও যখন আমরা এটা প্লট করব, এটা লাগবো, এটা নিচে আসবে, তো এটা হবে না, এটা বাদ, এই জায়গাটা হবে টিএম। বুঝতে পারছো আগেরটা ভুলটা, বুঝতে পারছো? কারণ এই টেম্পারেচারটা যখন আমি নোট করতেছি, এই টেম্পারেচার ফ্রি এনার্জি যখন আঁকতেছি, তখন দেখতেছি এখানে মিট করা নেই, এখানে যেমন মিট করেছে, কোথায় এখানে মিট করা টেম্পারেচার এই জায়গাটা দেওয়া হয়নি, আগে আমরা দেখেছিলাম যখন মেল্টিং পয়েন্ট হয় তখন দুইটা ফেজ একসাথে থাকে, এরকম থাকে, সেই জায়গাটায় মিলে যায়, ঠিক আছে। সো এই জায়গাটায় মিলে নাই মানে দুইটা ফেজের এনার্জি ডিফারেন্ট, লিকুইড ফেজের এনার্জি নিচে আছে, শুধু লিকুইড এখানে স্টেবল ফেজ 500-তে এখনো, 500-তে এখনো লিকুইড ফেজ থাকবে, সো এখানে লিকুইড আছে, সো মেল্টিং পয়েন্টটা 500 নিচে আসবে। সো এই হলো ওভারঅল আমাদের জিএক্স ডায়াগ্রাম। তাহলে আমরা আজকে যেটা দেখলাম সেটা হলো ফ্রি এনার্জি কম্পোজিশন বলে ডায়াগ্রাম, বলে একটা ডায়াগ্রাম আছে, যেখানে কম্পোজিশনের সাথে ফ্রি এনার্জি চেঞ্জ সেটা বুঝতে পারা যায়, এটা এটা কমনলি জিএক্স ডায়াগ্রাম বলে, এবং এটা দিয়েই পার্টিকুলারলি থার্মোডাইনামিক্স এর ফেজ ডায়াগ্রামের ভিজিবিলিটিটা হয়, ফেজ ডায়াগ্রামের ইন্টারপ্রিটেশনটা বেটার হয়, কারণ থার্মোডাইনামিক্সের সাথে ফেজ ডায়াগ্রামের সম্পর্কটা মোর প্রনাউন্সড হয়, এবং আমরা এই ফ্রি এনার্জি কম্পোজিশন ডায়াগ্রাম দিয়েই আমরা আলটিমেটলি ফেজ ডায়াগ্রামের ইন্টারপ্রিটেশন করি, কোন ফেজটা কখন স্টেবল হয়। সাধারণত স্টেবল ফেজের এনার্জি সবচেয়ে কম থাকে, সুতরাং জিএস ডায়াগ্রাম যদি স্টেবল ফেজে রাখি সবসময় নিচে পাওয়া যাবে, যত ফেজ আনস্টেবল থাকবে তত তার জিএস ডায়াগ্রাম উপরে চলে যাবে, তার মানে it possesses the higher energy, so it is become unstable. So with temperature different ডায়াগ্রামের একটা ডায়াগ্রামের কম্পোজিশন কি করে, জিএস ডায়াগ্রাম কি করে ভ্যারি করে সেটা আমরা ডিসপ্লে করব। So this is about today's second class. Any question যদি থাকে? তোমাদের বইয়ের মধ্যে আরো জিএক্স ডায়াগ্রাম আছে, এবং তোমাদের যে এটা দেওয়া হবে, কি বলে এটাকে, লেকচার শিট যেটা দেওয়া হবে সেটার মধ্যেও আরো ভেরিয়েশন, আরো ওইগুলো এক্সপ্লেনেশন দেওয়া আছে, সেটা দেখে বুঝতে পারবো আমরা মোটামুটি কি করে ডায়াগ্রামটা আঁকে, বেসিক ইন্টারপ্রিটেশন আমরা দিলাম, যে সময়ভাবে সবগুলো দেওয়া গেল না। ওকে, সো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করি, এটাকে বন্ধ করি। তাহলে আমরা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের অঙ্ক করব, অঙ্ক করলে পরে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো শেষ করি।